ওকে, কথা নয়, হেডিং দাও রেডিয়েশন। আচ্ছা, নেক্সট 2 থেকে 2.5 ঘন্টা আমাদের যে মানে জিনিসপত্র হতে চলেছে পুরো রেডিয়েশনের উপরে। আজকে এই রেডিয়েশনটা শেষ হবে। দুটো কথা বলবো, খুব ইজি টপিক। সেকেন্ডটা খুব ইম্পর্টেন্ট, খুব বোরিং টপিক, ভেরি বোরিং, বাট আমি ট্রাই করবো এটাকে ইন্টারেস্টিং করার। ঠিক, নেক্সট, বই পড়তে গেলে তোমরা ভুলিয়ে ফেলবে সব। ক্লাসটা খুব ভালো করে শোনো, এখান থেকে যে কোনো প্রবলেম পারবে। ক্লাসটা খুব ভালো করে শুনতে হবে, সব দেবো, ভালো করে শোনো। এই ক্লাসটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, রাইট? বই পড়লে তোমরা গুলিয়ে ফেলবে, কোন কোন জায়গায় গোলাবে সেটাও আমি বলবো। নেক্সট যেটা বলতে চাইছি, এখান থেকে যেই মেনে 3টে কোয়েশ্চেন এসছে এত বছরে, 3 থেকে 4টে কোয়েশ্চেন। ঠিক, নিচেও খুব কম কোয়েশ্চেন এসছে, বাট অ্যাডভান্সের প্রত্যেক বছর এখান থেকে কোয়েশ্চেন আসে, একটা কোয়েশ্চেন দেবে। আচ্ছা, এবার আমি যেটা বলছি ভালো করে শুনবে, যেভাবে বলবো সেইভাবে মনে রাখবে। কোনো ডেফিনেশন মনে রাখতে হবে না, যেটা বলবো পরীক্ষা হলে গিয়ে ওটাই ঘটাবে। ঠিক, আচ্ছা, রেডিয়েশন, রেডিয়েশন। আচ্ছা, প্রথমেই স্যার এত কিছু, আচ্ছা ওর দিকে তাকাতে হবে না, এদিকে তাকাও, এদিকে তাকাও। যেগুলো আমি বলবো সেগুলোই এখানে অনেক ভালোভাবে ইংলিশে লেখা হয়েছে। পরীক্ষা হলে এগুলো তোমরা মুখস্থ করে যাও বা না যাও, আলটিমেটলি তো নিজেরটাই ভাটা, তাই তো? রাইট, এবার শোনো ভালো করে। সবার প্রথমে প্রিভস্ট, 4-5টা টপিক আছে, প্রতিটা টপিক বুঝবে। প্রিভস্ট থিওরি অফ হিট এক্সচেঞ্জ, রাইট? বোঝো, এই একটা বডি। এবার প্রিভস্ট থিওরি অফ হিট এক্সচেঞ্জ বলছে, ফার্স্ট স্টেটমেন্টটাই বলছে, যে কোনো বডি, এনি বডি যার টেম্পারেচার 0 কেলভিনের ওপরে, যার টেম্পারেচার 0 কেলভিনের ওপরে, যাকে বলে অ্যাবসলিউট জিরো, অ্যাবসলিউট জিরোর ওপরে যে কোনো বডি, সে হিট রেডিয়েট করে। ঠিক, তোমার টেম্পারেচার কত? 40 ডিগ্রির কাছাকাছি, অ্যারাউন্ড 38 ডিগ্রি, 37, রাইট? তোমরা বলছো স্যার আমরাও তো হিট রেডিয়েট করছি, আমাদের কেন দেখা যাচ্ছে না? এরকম ভাব ভেবো না যে কিন্তু রাত হয়ে যাচ্ছে কিন্তু আবহাওয়া বেরোচ্ছে, 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 কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। মানে তোমার মধ্যে এত ট্যালেন্ট আছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। You have the aura but we are not feeling it. Why? আচ্ছা, তার কারণ হচ্ছে, মন দিয়ে শোনো, প্রিভিয়াস থিওরি হিট এক্সচেঞ্জ বলছে যে কোনো বডি যার টেম্পারেচার 0 কেলভিনের উপরে, কথা নয়, সে হিট রেডিয়েট করছে। কিভাবে? ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের। ঠিক, এবার লাইটও একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। লাইটের যে, আমরা লাইটটাকে কেন দেখতে পাই? কারণ ওটা আমাদের ভিজিবল রেঞ্জের মধ্যে আছে। ভিজিবল রেঞ্জ হচ্ছে 3800 অ্যাংস্ট্রম থেকে 7800 এর মধ্যে। এবার তুমি যে আভাটা মানে গ্লো করছো, যেটা সবাই দেখতে পাচ্ছে না, সেটা বেসিক্যালি এই ভিজিবল রেঞ্জের মধ্যে পড়ে না, রাইট? অনেক কম হয়, সেই কারণেই দেখা যাচ্ছে না। হ্যাঁ, এরকম যদি কোনো চশমা পাওয়া যেত যে কি বলে ওই চশমাটা পরলে দেখা যাবে, সেটা আলাদা কথা। কিন্তু নিজের আভা একমাত্র নিজে ছাড়া কেউ ফিল করতে পারবে না। মানে যে আমি কত জানি, আমি তো এটা পরীক্ষায় করে এসেছিলাম, স্যার আমাকে ভুল দিয়েছেন, রাইট? আচ্ছা, এবার ভালো করে শোনো, এটা একটা স্টোরি, এটা একটা স্টোরি, এটা 1 নম্বর স্টোরি, 1 নম্বর স্টোরি। এই পুরো জায়গাতে দুটো নিয়ে কথা বলবো। এই একটা বডি, এই 0 কেলভিনের উপরে, এখান থেকে হিট রেডিয়েট করছে। ভালো করে শোনো, তাহলে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের রেসপেক্টে রেডিয়েট করছে। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ মানে ও একটা এনার্জি, তার মানে এখান থেকে এনার্জি বেরিয়ে যাচ্ছে। যদি এখান থেকে এনার্জি বেরিয়ে যেত, তাহলে তো ভাই এতক্ষণের টেম্পারেচার 0 কেলভিনে পৌঁছে যেত। পৌঁছচ্ছে কি? কেন? রাইট। এট দ্য সেম টাইম বাইরে থেকে যে এনার্জিটা আসছে, কে অ্যাবজর্ব করছে। তোমরা ওদের বুঝতে পারোনি। তার মানে একটা বডির সাথে দুটো ঘটনা ঘটছে, ও নিজে রেডিয়েট করছে, আর একটা বাইরে থেকে অ্যাবজর্ব করছে। এবার ভালো করে শোনো, তার মানে দুটো ঘটনা, একটা এমিশন, 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 এমিশন মানে হিট রেডিয়েশন বা হিট রেডিয়েটেড, আর একটা অ্যাবজর্পশন। ঠিক, এবার 3টে কেস বলবো। এর টেম্পারেচারটা বুঝবে, এর টেম্পারেচারটা কমছে,
তাহলে বলো তো এমিশন বেশি না অ্যাবজর্পশন বেশি? দুর্দান্ত। এমিশন বেশি, এর টেম্পারেচারটা বাড়ছে, এমিশন বেশি না অ্যাবজর্পশন বেশি? এর টেম্পারেচারটা সেম আছে, যেটা এমিশন সেটাই। আমি কি বোঝাতে পারলাম? এই এতক্ষণ ধরে তোমাদের যেটা ভাটালাম সেটাই পেছনে লেখা, তোমরা পড়ে দেবে, বুঝতে পারবে, কিন্তু ওটা তো আর লিখবে না, এটাই তোমরা নিজের ভাষায় লিখবে, তাতে মার্কস পাও বা না পাও। ঠিক, আমি বলতে পারলাম, এইটাই এখানে পুরোটা লেখা আছে, কারেক্ট? আচ্ছা, তার মানে এবার আমি চলে যাচ্ছি, কথা নয়, স্যার আমি জাস্ট লাস্ট দুটো পেজে স্টোরির কথা বলবো। আর স্যার ও দিয়ে দেবো। একবার জাস্ট লাস্ট পেজে কিছু লাগবে না, এই যে আমি যেটা বললাম এটা মনে থাকবে তো, এটাই স্যার হ্যাঁ হ্যাঁ। একবার জাস্ট লাস্ট পেজে যেতে পারবে? এই শাড়ি তুই টুকেছিস তো পাঠিয়ে দিবি। আরে আমি টুকিনি গোটাটা। কিছু ঢুকতে হবে না, ও স্ক্রিনশট নিয়ে রাখবে, তুমি এটা স্ক্রিনশট নিয়ে গ্রুপে পাঠিয়ে দাও। নোটস পাঠাবেন তো? আরে হ্যাঁ বাবা, সবই পেয়ে যাবে। আচ্ছা দেখো, আর যখন ভিডিও দেবো তখন স্ক্রিনশট দিতে পারবে না, একদম বুদ্ধুরা। এদিকে দেখো, তোমাদের তার চিটিংও হবে না, ইউ আর নট এলিজিবল ফর আইআইটি। স্যার কত ভালো হ্যাঁ, তুলসী পাতা স্যার আমরা আইআইটি গেলে বুঝতে পারবে, ছেলে মিলে দিনের পর দিন টিচারে কম্পিউটার হ্যাক করার জন্য বসে আছে, মানে মাথা ফাথা খাটিয়ে কিছু দিয়ে ওইটুকুটাই পড়লেও পাস করে যায়। এরা শুনুন স্যার, এরা উইকলি টেস্টে এটা পাসওয়ার্ড নেওয়ার জন্য এরা কি না কি করে, স্যারের ফোনে উমড়ি খেয়ে পড়ে যাচ্ছে। উইকলি টেস্ট কোথায়? স্কুলে? স্কুলের উইকলি টেস্ট সেটাতে পাসওয়ার্ড সেটা নেওয়ার জন্য উমড়ি খেয়ে পড়ে যায় স্যার। তুমি ভাবো তুমি কোন লেভেলে চিটিং করো, তার জন্য ওইটা ইয়ে করছো, মানে স্যার ভাবুন স্যার, এরা কি করেছে, আমাদের ওয়্যারলেস কিবোর্ড তো ওটা লুকিয়ে রেখে দিয়েছে যাতে স্যারকে বোর্ডে মানে স্ক্রিনে টাইপ করতে হয়। বাবা মানে কি বলবো, এরা কোন লেভেলে। আচ্ছা কিবোর্ডটাই লুকিয়ে দিয়েছি না, একবার ট্রাই করে হাইড পাসওয়ার্ডটা বন্ধ করি। আচ্ছা, শোনো শোনো শোনো, এরকম করে পাসওয়ার্ড দিচ্ছে আচ্ছা যেন আমরা দেখতে পাচ্ছি না। চলো, আমার এক বন্ধু ছিল, ওর নাম হচ্ছে সোনাল সেন, ঠিক আছে? সোনাল সেন। ও দুর্গাপুরের ছেলে। ও কি করেছিল, আহ ওর যে এমটেক যে করান, এমটেক একজনের ফ্যাকাল্টির আন্ডারে করতে হয় প্রজেক্টটা, ও কোনোভাবে স্যারের ইয়েটা হ্যাক করেছিল কোনোভাবে, সেটা আমরা জানতাম না। এবার শোনো না, এবার হ্যাক করে আহ ওনার কম্পিউটারে যে কাজ ফাজ গুলো হচ্ছে সব ও জেনে গেছে, ওনার আন্ডার যে পিএইচডিটা কাজ করছে, ও সেরকম একটা কাজ ওখান থেকে জেনে গেছে। এবার ওটা তো ডাইরেক্টলি প্রেজেন্ট করতে পারবে না, এবার ও কি করেছে, ও বেসিক্যালি কাজ ফাজ দিয়ে করতে চাইছে না, 4th ইয়ার হয়ে গেছে ভাই, জব লেগে গেছে, ও বলছে আমি কোনো কিছু করেনি, প্রজেক্টটা তো পাস করতে হবে। এবার ও কি করেছে, যেগুলো এক্স কোঅর্ডিনেট সেগুলোকে ওয়াই এ কনভার্ট করেছে, যেগুলো ওয়াই। এবার কি হচ্ছে, যে গ্রাফগুলো এরকম সেগুলো এরকম, ঠিক যে গাছগুলো এরকম সেগুলো এরকম এসছে, উল্টো এসছে। এবার ঘটনাটা দেখো, মানে লাভ কতটা খারাপ হয়। আমাদের নিয়ম হচ্ছে আইআইটিতে, তুমি যদি আমার আন্ডারে প্রজেক্ট করো, আমি ভাইভাতে থাকতে পারবো না, ঠিক, আমি ভাইভাতে থাকতে পারবো, সেই সুযোগটাই আমরা নেব, কারণ আমি, বুঝতে পারছো তো, আমার তো গাইড যায় না। এইবারে ভাইবার সময় তো ও গেছে, উত্তাল ভাইবা দিচ্ছে, বাই চান্স এবার কি হয়, ধরো 5জন ফ্যাকাল্টি ভাইবা নিচ্ছে, আর একজন ফ্যাকাল্টির বন্ধু তো ওই আর মানে ওর যে গাইড, এবার উনি কিছু একটা কথা বলতে এসছে, আর তখনই ওর ভাইবাটা দিচ্ছে, ওর ইয়েটা পিপিটিটা চালানো। এবার উনি তো কথা টথা বলে চলে যাচ্ছেন, চলে যাওয়ার সময় পেছন ঘুরে দেখে রাস্তা উল্টে গেল কেন, ঠিক আছে? তারপরে তো উনি একটু মানে একটু ইয়ে চোখে দেখে বেরিয়ে চলে গেল, বাস, উনি তো বুঝে গেছে। তারপরে কি বলে, আহ ভাইবার পরে জমা দিতে হয় সিভিটা, তুমি যেটা করেছো সেই কাজটা, তো ওর গাইড বলে পাঠিয়েছে যে সোনালের ইয়েটা আমাকে জমা দিতে, গিয়ে দেখে ওই করেছে, মানে বুঝতে পারছো বেচারার কি হলো? কি হলো? আইআইটি ইজ ভেরি স্ট্রিক্ট, ইয়ার লাগিয়ে দিয়েছিল, ইয়ার 1 ইয়ার, আর 1 বছর ইয়ে করতে হবে, কন্টিনিউ করতে। আর ওই প্লেসমেন্টটা প্লেসমেন্টটা থেকে যায় আইডিয়ালি, ওটা নিয়ে খুব একটা অসুবিধা হয় না। লাগানো পুরো ঠিক আছে।
না ওটা থেকে যাবে, ওটা নিয়ে খুব একটা প্রবলেম হয় না। কি জানো ওদের এটা বলেছি, আমাদের এক সিনিয়র ছিল, এই মোবাইলটা ভাইয়া, আমাদের এক সিনিয়র ছিল সত্যজিৎ কর, ইজ আ ভেরি ভেরি ট্যালেন্টেড গাই, ভেরি ভেরি ট্যালেন্টেড। তো আরেকজন সিনিয়র ছিল সোহম বাসু বলে, বা এরকম কিছু, আমি ভুলে যাচ্ছি। এবার আমাদের এক সোহম বাসু দুটো ব্যাকলগ লেগে আছে, ওই দুটো ক্লিয়ার করতেই হবে, যদি ওই দুটো ক্লিয়ার না করা যায় তাহলে ও ইয়েটা পাবে না। এবার সেই দুটো পরীক্ষা একই দিনে একই টাইমে, ঠিক? এবার একটাই ও গেছে, একটাই সত্যজিৎ কর গেছে। এবার আমাদের কি হতো, ওটা ডিপার্টমেন্টাল কিছু কিছুতে ওই আই কার্ডটা চেক করতো না, আই কার্ডটা ইয়ে করে। এবার তো ঠিক আছে, পাঁচটা পরীক্ষা দিয়ে বেরিয়ে এসছে। এবার যখন রেজাল্ট বার হচ্ছে তখন থেকে একই পরীক্ষায় একই স্টুডেন্ট কি করে দুটো জায়গায় থাকতে পারে, বাস ধরা পড়ে গেছে। এবার শুধু ধরা পড়ে যায়নি, ধরা পড়ে যাওয়ার পর সত্যজিৎ করও ধরা পড়েছে, আর ইয়েও ধরা পড়েছে, সোম সোম তো গেছেই, ও তো ধরা পড়বেই। সত্যজিৎ করেরও 1 বছর ইয়ার লেগে গেল। আর ও একটা দুর্দান্ত জব পেয়েছিল, ওর জবটাও ইয়ে হয়ে গেল, ফেয়ার অ্যান্ড আইজ্যাকের জব পেয়েছিল। মানে ওই সময় অ্যারাউন্ড 25 না 26 লাখ ছিল, মানে যেটা এখন অলমোস্ট কোটির কাছাকাছি। ওকে ওই ইয়েটাও দেয়নি, ইয়েটা, যাই হোক। তারপরে আরেক বছর ইয়ে করলো, তারপরে আরেক বছর পরীক্ষা দিল, পরের বছর। তারপরেও খুব ভালো জায়গায় আছে, সেটা অন্য কথা। সেটা আমাকে আমাদের সত্যজিৎ কর বলছে আবার। যাই হোক, ভালো জায়গায় আছে। ও, আমি লাস্ট 10 বছর ও ইউকে তে ছিল, তারপরে এখন কোথায় আছে আমি জানি না। ও কলকাতা ব্যাক করবে, আমাকে বলেছিল, খুব ভালো ফুটবল খেলতো, খুব ভালো ফুটবল খেলতো, দুর্দান্ত ছিল, মানে এরকম প্রচুর ঘটনা আছে আইআইটিতে। আচ্ছা চলো, এক এক করে দেখো, কথা নয়, যেটা বলবো পুরোটা শুনবে, যেটা বলবো পুরোটা শুনবে। এখানে আমি দুটো স্টোরির কথা বলবো, দেখো। স্টোরি 1, শোনো শোনো শোনো, স্টোরি 1, স্টোরি 2। এবার দুটো স্টোরিরই কিছু প্যারামিটার থাকবে, দেখো, দুটো স্টোরিরই কিছু কিছু প্যারামিটার থাকবে, সেই প্যারামিটার গুলোর রিলেশনটাই হচ্ছে মানে রেডিয়েশন। আচ্ছা এবার শোনো, স্টোরি 1-এ কি বলছে, স্টোরি 1-এ বলছে এইখান দিয়ে এর টেম্পারেচার টি ডিগ্রি, ঠিক, টি ডিগ্রি, সেটা 0 কেলভিনের বেশি, তার মানে ও হিট রেডিয়েট করছে, সেটাকে আমি কিউ আর দিয়ে ডিনোট করছি, বুঝলেন? কিউ আর, ঠিক। আচ্ছা, এবার বাইরে থেকে এর উপরে কিউ আই হিট পড়ছে, এই কিউ আই হিট পড়ার পর এর তিনটে সদ্গতি হচ্ছে, দেখো এর কি কি, একটা এদিকে রিফ্লেক্ট করছে, সেটাকে আমি বলছি কিউ ক্যাপিটাল আর, আর একটা এইখান দিয়ে ট্রান্সমিট হয়ে বেরিয়ে যাচ্ছে কিউ টি, আর একটা এইখানে অ্যাবজর্ব হচ্ছে কিউ এ। মানে শোনো শোনো শোনো, আমাদের পুরো খেলায় দুটো টিম, একটা টিমে কিউ আর আর একটা টিমে কিউ এ, ঠিক। এবার স্টোরি 1-এ কিউ আর স্টোরি 2-তে কে বলো, এই কিউ আই, কিউ আর ক্যাপিটাল আর, কিউ টি আর কিউ এ, বোঝো ঠিক কিনা? দুটো স্টোরি, দুটো ডিফারেন্ট স্টোরি, দুটোর সাথে কোনো রিলেশন আমরা এখনো পর্যন্ত পাইনি। বাইরে থেকে কত এনার্জি এসে পড়ছে ডাজন্ট ম্যাটার, তার জন্য রেডিয়েটও বেশি করবে, এরকম কোনো গল্প নেই, ঠিক। তার মানে দুটো স্টোরির কথা বুঝতে পারছো, দুটো কমপ্লিটলি ডিফারেন্ট স্টোরি, একটা অন্য জায়গা থেকে আসছে আর একটা ওর থেকে বেরিয়ে যাচ্ছে। আচ্ছা এইবার ভালো করে শোনো, তারপরে বলতো এখান থেকে আমি লিখতে পারি কিউ আই ইকুয়াল টু কিউ এ প্লাস কিউ টি প্লাস কিউ ক্যাপিটাল আর। এই আরটা মানে কি, এই আরটা মানে কি, না, রিফ্লেক্টেড, আর এইটা হিট রেডিয়েটেড, এইটা হিট রেডিয়েটেড, এইটাকে আমি এমিশনও বলতে পারি, এমিশন। দেখো, বোঝো, এবার মন দিয়ে শোনো, এখানে তিনটে কোয়ান্টিটি ডিফাইন করা হয়। প্রথমটা হচ্ছে এ, সেটা হচ্ছে কিউ এ বাই কিউ আই, এই এটাকে বলে অ্যাবজর্বেন্স, রাইট। আর একটা স্মল আর, কিউ ক্যাপিটাল আর
বাই কিউ আই, এইটাকে বলে রিফ্লেক্টেন্স। আর একটা হচ্ছে এ, না এ তো বলেছি, টি, কিউ টি বাই কিউ আই, এটা হচ্ছে ট্রান্সমিটেন্স। তোমরা দেখো আমি কোনো জায়গায় কিউ আর এর গল্প বলিনি এইখানে যখন ক্যালকুলেট করেছি। আমি কি এই পর্যন্ত তোমাদের বোঝাতে পেরেছি? দেখো তো এই পর্যন্ত বোঝাতে পেরেছি? তোমরা আমাকে বলতে পারবে এ প্লাস টি প্লাস আর কত? দুর্দান্ত। তোমরা আমাকে বলতে পারবে তাহলে এর ভ্যালু, এর ম্যাক্সিমাম ভ্যালু কত হতে পারে? টি আর আর জিরো হলে এর ম্যাক্সিমাম ভ্যালু কত হতে পারে? আর মিনিমাম ভ্যালু তাই তো? তার মানে এর এর আমাদের আমাদের মেইনলি এই এ নিয়েই কাজ কারবার। এই এ কে কি বলে বললাম? অ্যাবজর্বেন্স বা তোমাদের মধ্যে কারোর মনে কোনো ডাউট থাকলে জিজ্ঞাসা করো। ওকে, আচ্ছা, খুব ইজি জিনিসই বললাম, শুধু এখানে স্টোরি 1 আর স্টোরি 2 এর কথা বললাম। তাহলে বলো তো এ আর টি কার প্রপার্টি? স্টোরি 1 মানে কার ক্যারেক্টার? স্টোরি 1 না স্টোরি 2? স্টোরি 2, মনে থাকে যেন, স্টোরি 2। শুড আই মুভ ফরওয়ার্ড? খুব ইজি জিনিস বললাম। এবার চলে আসছি কিরচফস ল। আচ্ছা শোনো ভালো করে, কিরচফ স্পেলিংটা কি লক্ষ্য করেছো? ডাবল এ ডাবল এ। তাহলে তুমি ভাবো ও টিচাররা ওটা উচ্চারণ করতে গিয়ে অ্যাটলিস্ট 4 বার আচ্ছা শোনো, এবার যেটা বলছি, শোনো শোনো শোনো, লটা তো পরে আসবে, আগে লেম্যান ল্যাঙ্গুয়েজ বোঝো কিরচফস ল কি করেছিলেন। কিরচফস ল ওই দুটো স্টোরির মধ্যে রিলেট করেছিলেন, দুটো স্টোরির মধ্যে রিলেট করেছিলেন। প্রথম স্টোরিতে কি ছিল? কিউ আর, হিট রেডিয়েটেড, আর সেকেন্ড স্টোরির মেইন ক্যারেক্টার কে? অ্যাবজর্ব, কিউ অ্যাবজর্ব। এদের মধ্যে রিলেশন বার করেছিলেন। ঠিক, রিলেশনটা পরে আসছি, তার আগে কয়েকটা জিনিস তোমাদের জানতে হবে। দেখো অ্যাবজর্বিটি বা অ্যাবজর্বেন্স এ, এটা আমি অলরেডি বলে দিয়েছি। এটা স্টোরি 1 এর ক্যারেক্টার না স্টোরি 2? স্টোরি। আর এবার এমিসিভ পাওয়ার, এমিসিভিটি, এই দুটো আসবে আমার তোমার ইয়ের ক্যারেক্টার। কার ক্যারেক্টার? স্টোরি 1 এ। তার আগে সেটা আমি শোনো, ব্ল্যাক বডি। ব্ল্যাক বডি মানে কি? মানে এমন একটা বডি যেটা হচ্ছে যত রেডিয়েশন তার উপরে পড়বে সে পুরোটা অ্যাবজর্ব করে নেবে। বোঝো? ঠিক, তার মানে আমি এই ব্ল্যাক সোয়েটার পরে যদি যাই তার মানে আমি সব রেডিয়েশনকে অবজার্ভ করে নিচ্ছি। ঠিক, আচ্ছা, ব্ল্যাক বডির কালার সবসময় ব্ল্যাক হতে হবে তার কোনো মানে নেই। রাইট, সান ইজ আ ব্ল্যাক বডি। আচ্ছা এবার শোনো, আরো আরো ইয়ে করে আমি বলে দিচ্ছি আমার যেটুকু লাগবে, ভালো করে শোনো। ব্ল্যাক বডি যে কোনো রেডিয়েশন ওর মধ্যে পড়লেও পুরোটাকে অ্যাবজর্ব করে নেবে। ও কি রেডিয়েট করবে? করবে না? করবে? করবে করবে। এবার শোনো, কথা নয়, ব্ল্যাক বডি মানে যে কোনো রেডিয়েশন ওর কাছে পড়ছে ও অ্যাবজর্ব করে নিচ্ছে, এট দ্য সেম টাইম ও রেডিয়েটও করছে। ওর কাছে যে রেডিয়েশন করছে আর যে অ্যাবজর্ব করছে আর যে রেডিয়েট করছে এর মধ্যে কোনো রিলেশন আছে? নেই। যা খুশি ও অ্যাবজর্ব করতে পারে, যা খুশি ও রেডিয়েট করতে পারে, কোনো রিলেশন নেই। তোমরা আমাকে বুঝতে পারোনি? তাহলে এবার শোনো, ব্ল্যাক বডি মানে যে কিছুই পড়বে ওর কাছে সেটাও অ্যাবজর্ব করবে, সাথে সাথে রেডিয়েটও করবে। ঠিক, ব্ল্যাক হোল ইজ নট এ ব্ল্যাক বডি। ব্ল্যাক হোল ইজ নট এ ব্ল্যাক বডি। রাইট রাইট। ও রেডিয়েট করে কি না, ও শুধু অ্যাবজর্ব করে, মনে থাকবে আর ঘটাতে হবে। এবার এক্সাম্পল অফ ব্ল্যাক বডি ইজ সান। এবার তোমরা বলবে স্যার সানের কালার সাদা কি করে ব্ল্যাক বডি বলবো? কালারের উপর কিছু ম্যাটার করে না। কালারটা কেন দেখতে পাচ্ছ? রেডিয়েট করছে বলে। ও যে কতটা অ্যাবজর্ব করছে সেটা তুমি কিন্তু বুঝতে পারছো না। ঠিক, তার মানে আমাদের ব্ল্যাক বডি সম্বন্ধে আর ভাটিয়ে লাভ আছে? রাইট, তার মানে সান ইজ আ ব্ল্যাক বডি। রাইট, তার মানে ও আস্তে আস্তে ও
ওর ওর ক্ষেত্রে কিউ আর ও থাকবে, আবার কিউ এ ও থাকবে। হ্যালো, তোমরা তো বুঝতে পারছো না। আচ্ছা তোমরা বলতে পারবে সানের জন্য ওর ওখানে যদি কিউ আই পড়ে, ও পুরোটাকে অ্যাবজর্ব করবে কি করবে না? তাহলে বলো তো এ কত? শাবাশ, শাবাশ, A1। স্যার বলো। স্যার আপনি বলছেন ব্ল্যাক বডি অ্যাট আ টাইম সাইমালটেনিয়াসলি রেডিয়েটও করছে অ্যাবজর্বও করছে পুরোটাকে। এখানে এ যদি 1 হয়ে গেল আর তো 0 হতে হবে, কারণ কি a প্লাস আর প্লাস টি 1 হচ্ছে, তো আর যদি 0, আর কেন জিরো হবে বলছো? এখানে এটা রিফ্লেকটিভ আর এখানে এটা রেডিয়েশন ভাই, কিউ আর স্মল আর, আমি তো বারবার বলছি এই জিনিসগুলো ফুলিয়ে ফেলো না। কোনটা? স্মল আরটা মানে রেডিয়েটিভটা ই করে দিন এমিসিভ। না না ভাই, আর দিয়েই হবে, আর দিয়েই হবে। পুরো জায়গাটা আমার একই একই ইয়ে করানো আছে। রেডিয়েটেড, রেডিয়েটেড, স্মল আর রেডিয়েটেড, রিফ্লেকশনের সাথে আর কোনো সম্পর্ক নেই। আচ্ছা এবার ভালো করে শোনো। আচ্ছা, এমিসিভ পাওয়ার, ভালো করে শোনো। একটা বডি থেকে যদি কিউ আর এনার্জি বেরিয়ে যায়, সেই বডির টি টাইমে যদি বেরিয়ে যায় আর তার এরিয়া যদি এ হয়, তাকে বলে এমিসিভ পাওয়ার। দেখো, তাকে বলে এমিসিভ পাওয়ার। ঠিক। আচ্ছা এবার গল্পটা, এটাকে আমরা ই দিয়ে ডিনোট করব। দেখো, ই দিয়ে ডিনোট করব, ই ই। আচ্ছা নেক্সট, এমিসিভিটি কে আমরা স্মল ই দিয়ে ডিনোট করব, স্মল ই দিয়ে। এই এমিসিভিটি হচ্ছে যে কোনো বডির এমিসিভ পাওয়ার বাই ব্ল্যাক বডির এমিসিভ পাওয়ার। দেখো, এমিসিভিটি ইকুয়াল টু, বলো এটা কি? এমিসিভ পাওয়ার অফ এনি বডি ডিভাইডেড বাই এমিসিভ পাওয়ার অফ ব্ল্যাক বডি এট এ পার্টিকুলার টেম্পারেচার। ঘটাতে পারবে? বাস। আচ্ছা, এমিসিভ পাওয়ার, যে এনার্জিটা বেরিয়ে যাচ্ছে পার ইউনিট টাইম পার ইউনিট এরিয়া। জাস্ট এগুলোর মনে রাখো, তারপরে ডেফিনেশন তোমরা নিজেরাই লিখতে পারবে। ডেফিনেশন নিয়ে এখন চিন্তা ভাবনা করার টাইম নেই। কোনো ডাউট থাকলে জিজ্ঞাসা করো, কোনো ডাউট থাকলে জিজ্ঞাসা করো। আচ্ছা এবার চলে আসি, এবার চলে আসি ফর এ বডি ইন থার্মাল ইকুইলিব্রিয়াম। যখন এই বডির কথা বলা হয়েছে না, ইট ইজ নট এ ব্ল্যাক বডি। কি বললাম? ইট ইজ নট এ ব্ল্যাক বডি, যে কোনো নর্মাল বডি। ঠিক। দেখো, থার্মাল ইকুইলিব্রিয়াম কথাটা ভেরি ইম্পর্টেন্ট, একটুখানি বোঝাচ্ছি। এমিসিভিটি ইজ ইকুয়াল টু অ্যাবজর্বিটি, তার মানে ই ইকুয়াল টু এ না? এই এমিসিভিটি আর অ্যাবজর্বিটি ইকুয়াল হলে ই ইকুয়াল টু এ না? এবার বলো, ইটা কোন স্টোরির ক্যারেক্টার? বুঝে বলো। ইটা স্টোরি 1। দেখো, স্টোরি 1। এখন এক্ষুনি তো তোমাদের বললাম, এই যে স্টোরি 1 এর ই, ক্যাপিটাল ই, তাই না? আর এ, আর টি। তাহলে তাহলে এইটা আর এইটা ইকুয়াল যখন করতে হয়েছে, তারপরে এই দুটোর মধ্যে একটা রিলেশন বার করেছেন, সেটাই এই কিরচফস ল অফ এমিসিভিটি। এবার আমি এটা প্রুফ করব। দেখো, এর প্রুফটা দেখো, খুব ইজি প্রুফ, যদি বোঝা যায়। কিছু মুখস্থ করতে হবে না, প্রুফটা এমনি পড়লে বুঝতে পারবে না। স্যার আমি হুম, স্যার এপিটা কে এরকম এটি এমিসিভ পাওয়ারে কিউআর বাই এ হচ্ছে এরিয়া, টি হচ্ছে টাইম। স্যার এটা কি ব্ল্যাক বডির জন্য অ্যাপ্লিকেবল? সবার জন্য অ্যাপ্লিকেবল, সবার জন্য অ্যাপ্লিকেবল। সেই জন্য আমি লিখেছি, দেখো এখানে এমিসিভিটি ই বাই ইবি। শুড আই মুভ ফরওয়ার্ড? এবারে প্রুফটা করছি, কিরচফ লয়। কিরচফ লয় প্রুফটা দেখো। দেখো, আমি দুটো বডি নিয়েছি, হ্যালো, সেম ডাইমেনশন, একটা নর্মাল বডি আর একটা ব্ল্যাক বডি, বোঝো? আচ্ছা বলো তো, এখানে বলেছে না থার্মাল ইকুইলিব্রিয়াম, এটার সিগনিফিকেন্স কি? এটার সিগনিফিকেন্স মানে হচ্ছে একটা বডি যে টেম্পারেচারে আছে, সেই টেম্পারেচার, একটা টেম্পারেচারে আছে, ধরো বডির টেম্পারেচার আর সারাউন্ডিং এর টেম্পারেচার, এই দুটো ইকুয়াল হলে তাকে আমি বলছি থার্মাল ইকুইলিব্রিয়াম। কেন? কেন? যে এনার্জিটা পড়ছে সেটাই বেরিয়ে যাচ্ছে না, বোঝো?
তার মানে থার্মাল ইকুইলিব্রিয়ামে যদি থাকে এই বডির টেম্পারেচার টি, এই বডিরও টেম্পারেচার টি, এটা ব্ল্যাক বডি, আর আউটসাইড টেম্পারেচারও টি। কোনো ডাউট থাকলে বলো। এবার ভালো করে শোনো, এই দুটোতেই না কিউ আই এনার্জি এসে পড়ছে। বলতো ব্ল্যাক বডির জন্য এ কত, আর এইটা নর্মাল বডির জন্য এর ভ্যালু, তাই তো? আচ্ছা বলো তো, কথা নয়, এ কতটা অ্যাবজর্ব করবে? বোধহয় বুঝতে পারোনি। কতটা অ্যাবজর্ব করবে? এ কিউ আই। বলো তো এ কতটা অ্যাবজর্ব করবে? দুর্দান্ত। আচ্ছা, তার মানে, আচ্ছা এবার বলতো এ থার্মাল ইকুইলিব্রিয়ামে আছে, তার মানে যতটা অ্যাবজর্ব করবে ততটাই রেডিয়েট করবে, তার মানে এটাই আমার কিউ আর না? এ থার্মাল ইকুইলিব্রিয়ামে আছে, তার মানে এ যতটা অ্যাবজর্ব করবে সেটাই আমার। এবার আমি এই বডির জন্য যদি ই বলি, ই সেটা হয় কিউ আর বাই এ ইন্টু টি। কিউ আর মানে হচ্ছে এ কিউ আই বাই এ ইন্টু টি। বোধহয় মাথার উপর দিয়ে যাচ্ছে, বোঝো? এইটার জন্য কিউ আর বাই এ টি, আর এই কিউ আর টাই আবার এ কিউ আই। আচ্ছা বলো তো এই দুটোকে কেন ইকুয়েট করেছি? থার্মাল ইকুইলিব্রিয়ামে আছে, যেটা ও অ্যাবজর্ব করছে সেটাই ও বার করে দিচ্ছে, নয়তো টেম্পারেচার চেঞ্জ হবে কি হবে না? তাহলে এইটার ক্ষেত্রে ইবি কিউ আর বাই এ ইন্টু টি ইকুয়াল টু কিউ আই ইন্টু এ ইন্টু টি। বোধহয় মাথার উপর দিয়ে গেল, জানি তো? এবার এটাকে আমি 1 নাম্বার ইকুয়েশন বলছি, এটাকে আমি 2 নাম্বার ইকুয়েশন বলছি। তোমরা 1 কে 2 দিয়ে ডিভাইড করে দাও, মানে ই বাই ইবি। এ আসছে আসছে আসছে, দুর্দান্ত। বলতো এইটা বাই ডেফিনেশন হোয়াট? ই। এইটা কোন স্টোরি পার্ট, 1 না 2? 2 এটা দ্যাট ইজ দ্য রিলেশনশিপ, ম্যান। এই জিনিসটা বুঝলেই হবে, এই জিনিসটা। তোমাদের মধ্যে ডাউট থাকলে জিজ্ঞাসা করো। আছে ডাউট? নেই। তার মানে এইখান থেকে আমি, ভালো করে দেখো, এদিকে চলে এসো, দেখো দেখো, emissivity of black body is constant. Emissive power of black body is constant. Yes. তার মানে বলতে এখান থেকে আমি লিখতে পারি E by A equal to EB, ব্ল্যাক বডি। তার মানে আমি যদি একটা E1 by A1 করি ইকুয়াল টু E2 by A2, ঠিক কিনা? রাইট? এটা ইকুয়াল টু কনস্ট্যান্ট, তাই না? অ্যাকচুয়ালি এখানেও কিন্তু ছিল ইবি বাই এ। বলো তো ব্ল্যাক বডির জন্য এ কত? সেই জন্য এটা এটা। এবার তোমরা বলবে এত তো ক্যালকুলেশন করলাম দাদা, এই এ আর ই এর মধ্যে আমি রিলেশন বার করলাম, নিউমেরিক্যালি ই আর এ সেম, বোঝো? এত তো রিলেশন বার করলাম, এর ফিজিক্যাল সিগনিফিকেন্স কি? ভালো করে শোনো। বলো তো যত এ বাড়বে তত বেশি অ্যাবজর্ব করবে না রেডিয়েট করবে? এই যত বেশি এ বাড়বে তত বেশি অ্যাবজর্ব করবে, মানে তত অ্যাবজর্বিং পাওয়ারটা বেশি হবে না কম হবে? বেশি হবে। তার মানে এ বাড়লে ইও বাড়বে, তার মানে যে বডি বেশি অ্যাবজর্ব করবে সেই বডি বেশি এমিট করবে। তার মানে গুড অ্যাবজর্বার আর গুড এমিটার, গুড অ্যাবজর্বার আর গুড এমিটার। এই যে অ্যাসবেস্টারের যে এগুলো হয় না, দেখবে দিনের বেলা উত্তাল গরম হয়, অ্যাসবেস্টার, বুঝতে পারছো? এবং রাত্রেবেলা ওটা তত তাড়াতাড়ি ঠান্ডা হয়, রাইট? এটা থেকে এটাই কনক্লুড করা গেল
যে গুড অ্যাবজর্ভার আর গুড এমিটার, আবার উল্টোটাও সত্যি, গুড এমিটার আর গুড অ্যাবজর্ভার। রাইট রাইট, এইটাকে ভালো মতো নোট ডাউন করে রাখো, এইটুকুই আমাদের লাগবে। এখান থেকে কোনো কোয়েশ্চেন কোনোদিন আসবে না, আসবে পরের থেকে। বলো। আচ্ছা, নেক্সট দিন তোমাদের কেপিজি শুরু হবে, তার মানে নেক্সট 3 দিন তোমাদের কেপিজি থার্মোডাইনামিক্স চলবে। 3টে ক্লাসে কেটিজি আর থার্মোডাইনামিক্স কমপ্লিট হবে। মেগা টেস্টের আগে না, কেটিজি শেষ হয়ে যাবে, থার্মোডাইনামিক্স প্রথম ক্লাসটা হয়ে যাবে। আচ্ছা, আর একটা কথা হয়ে যাবে, থার্মোডাইনামিক্স 90% হয়ে যাবে। আচ্ছা, এবার যেটা বলছি সেটা শোনো। জানুয়ারির প্রথম 3টে ক্লাস আমাদের অসিলেশনস হবে, তারপরে 5টা ক্লাস ওয়েভ। দ্যাট কমপ্লিটস দ্য এন্টায়ার ফিজিক্স সিলেবাস ফর ইউ। আচ্ছা, শুড আই মুভ ফরওয়ার্ড? হেডিং নাও স্টিফেন্স ল। হেডিং নাও স্টিফেন্স ল। আচ্ছা, যেই অ্যাডভান্সের জন্য সবথেকে ইম্পর্টেন্ট, প্রত্যেকবার এখান থেকে কোয়েশ্চেন আসে। ইনফ্যাক্ট তোমাদেরও যদি কোয়েশ্চেন আসে, তোমাদের যেই মেন বা নিটে, স্টিফেন্স ল থেকেই আসবে। শুড আই স্টার্ট? দেখো, স্টিফেন্স ল ভালো করে দেখো, কথা নয়। দেখো, এই স্টিফেন্স লটা একটা এক্সপেরিমেন্টাল ল। এক্সপেরিমেন্টাল ল, ঠিক? সেই এক্সপেরিমেন্টাল লটা কি বলছে? একটা বডি ওপরে, মানে একটা বডি কতটা হিট রেডিয়েট করছে আর কতটা হিট অ্যাবজর্ব করছে, তার একটা রিলেশনশিপ। বোধহয় বোঝাতে পারলাম? যেমন আমি বলতে চাইছি, এই একটা বডি এ কিউ এ অ্যাবজর্ব করছে আর কিউ আর রেডিয়েট করছে, বোঝো? কিউ এ অ্যাবজর্ব করছে আর কিউ এ রেডিয়েট করছে, বোঝো? এবার এই স্টিফেন্স ল বলছে, দেখো, আচ্ছা এখানে একটা গল্প আছে। বাইরের টেম্পারেচার টি এস আর ভেতরের টেম্পারেচার টি। মনে আছে তোমাদের কিউ ইকুয়াল টু এম এস টি বা ডেল্টা কিউ ইকুয়াল টু এম এস ডেল্টা টি, তার মানে ডি কিউ ইকুয়াল টু এম এস ডিটি। এই বলতো এম এমটা কি, এসটা কি? এবার কথা নয়, এবার এটা মানে বলতে পারি টেম্পারেচার চেঞ্জের জন্য বডির হিট এনার্জি কমছে বা বাড়ছে, তাই তো? এবার এদিকে চলে এসো, বলতে পারবে এই কিউ আরটা হিট তো এনার্জি বেরিয়ে যাচ্ছে, সেটা টেম্পারেচার চেঞ্জের জন্যই তো হচ্ছে। কোন টেম্পারেচারে কিউ আর প্রডিউস করছে, টি না টিএস? টি, টি, এটা টি প্রডিউস করছে, বোঝো? আচ্ছা, তোমরা বলতে পারবে এই যে কিউ এ বাইরে থেকে পড়ছে, তার মানে কে প্রডিউস করছে? টিএস। দুর্দান্ত, ঠিক? এবার শোনো, স্টিফেন্স ল বলছে, আচ্ছা আগে আমি স্টিফেন্স লটা বলে নি, তার মানে লিখিয়ে নি, তারপরে আমি বলবো। ডি কিউ আর বাই ডিটি, এইটা হচ্ছে ই এ, সরি বলছি সিগমা ই এ টি টু দি পাওয়ার 4। আচ্ছা শোনো ভালো করে, অ্যাকচুয়ালি স্টেটমেন্টটা কি আছে? কথা নয়, dq by dt is directly proportional to t to the power 4. dq by dt is directly proportional to area. dqr by dt is directly proportional to a. এইটা হচ্ছে স্টিফেন্স কনস্ট্যান্ট। আচ্ছা, এর ভ্যালুটা খুব সুন্দর, দেখো এর ভ্যালুটা হয় 5.67 ইন্টু 10 টু দি পাওয়ার -8। 5678, ঠিক? ঠিক, এটা দিয়ে দেবে।
দিয়ে দেবো। এবার তাহলে তোমাকে যদি স্টিফেন্স লটা ভাটাতে বলে তুমি তো লিখতেই পারবে ডি কিউ আর বাই ডিটি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এটা, একবার ম্যাথমেটিক্যালি লিখবে একবার কথায় লিখবে, তাই তো? 2 লাইন বাড়লো। আচ্ছা, এবার এই তিনটের সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল, সেই প্রপোর্শনালিটির সাইনটা হঠাৎই এই স্টিফেন কনস্ট্যান্টটা আসছে। আচ্ছা, এইখানে বলার আছে কিউ আর কোন স্টোরির পার্ট, 1 না 2? এখানে সেই জন্য এখানে এসছে 1 এর ক্যারেক্টার এসছে। আর এই এ আর সিগমা দুজনের জন্যই কনস্ট্যান্ট, আর টি। এবার তোমরা আমাকে বলতে পারবে ডি কিউ এ বাই ডিটি সেম ভাবে যেটা এর মধ্যে অ্যাবজর্ব হচ্ছে, কে তৈরি করছে? আচ্ছা, আমি একটু আগে কে বললাম কিউ আরটাকে কে তৈরি করছে? টি। এবার বলো কিউ এটাকে কে তৈরি করছে? টিএস। তাহলে এখানে কি লিখবো? টিএস টু দি পাওয়ার, শাবাশ, ঠিক, সিগমা সিগমার মতোই থাকবে। এবার বলো ই এর জায়গায় কি লিখবো? এ। আর তারপরে কি লিখবো? বোঝো? কোথায় ডাউট হচ্ছে আমাকে বলো। এবার বলো, এটা আমি বললাম 1, এটা আমি বললাম 2, বলো তো কোনটা বেরিয়ে যাচ্ছে, 1 না 2? বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে, এমিশন এমিশন 1, কোনটা ঢুকছে? 2। এবার আমি যদি এইটা করি ডি কিউ আর বাই ডিটি মাইনাস ডি কিউ এ বাই ডিটি, আচ্ছা নিউমেরিক্যালি ই আর এ সেম, একটু আগে তো দেখলাম। তাহলে এই ইকুয়েশনে আমি ই আর এ কে সেম লিখবো, কিন্তু গল্পটা হচ্ছে ই লিখবো না এ লিখবো? হ্যাঁ, কোনটা কোনটা বলছি বলছি বলছি, ও ঠিকই বলছে। হুম। তখন এটা কেউ রিপ্লেস করছে, আরেকবার বলো। এটাকে রিপ্লেস করছে হ্যাঁ হ্যাঁ, থার্মালি কেউ লিখতে নেই, তখন কেন এটা রিপ্লেস করছিলেন? বলছি বলছি বলছি। আচ্ছা, ভালো করে শোনো, এই যে টেম্পারেচারের ডিফারেন্সটা এটা খুব বেশি নয়, সেই কারণে আমরা এখানে ই আর এ ইকুয়াল লিখতে পারি, ঠিক আছে? এবং ওই যে ই আর এ, এইটা মোটামুটি একটা টেম্পারেচার রেঞ্জের মধ্যে আমরা লিখতেই পারি। ওকে, আচ্ছা, এইখানে বলতো কে ডমিনেট করছে? কিউ আর। তাহলে আমরা ই লিখবো না এ লিখবো? ই। তাহলে আমি এখানে যদি ই লিখি তাহলে লিখতে পারি সিগমা ই এ টি টু দি পাওয়ার 4 মাইনাস টিএস টু দি পাওয়ার। বোঝো? এবার বলতো বেরিয়ে যাচ্ছে 10 আর ঢুকছে 5, তাহলে নেট যেটা সেটা পজিটিভ 5 না নেগেটিভ 5? তাহলে ওর টেম্পারেচার কমছে না বাড়ছে? রং, কমছে। আরে ভাই এর থেকে তো বেরিয়ে যাচ্ছে, কমছে না বাড়ছে? তার মানে এইটা কুলিং, এইটা কি? কুলিং। বোঝো? ইনফ্যাক্ট এইটাকে বলেন রেট অফ কুলিং। হ্যালো, এইটাকে আমি বলছি ভি কিউ বাই ডিটি, এইটাকে বলছি রেট অফ কুলিং। রেট অফ কুলিং। বোরিং লাগবে না শুধু? এবার তোমরা বলবে দাদা এত বড় বড় ইকুয়েশন পুরো বোর্ড জুড়ে লিখেছো, শুধু এইটুকু মনে রাখবে, বাকি তো স্টোরি হিসেবে মনে রাখবে। বেরিয়ে গেলে কে তৈরি করছে বললাম? টি। তাহলে এখানে হবে টি, এই যে টি, এটা ঢুকছে তার মানে কিউ এতে টিএস হবে, কোনটা বেরিয়ে যাচ্ছে কোনটা কমছে, বুঝতে পারছি? বলতো ডি কিউ এ বাই ডিটি যদি বেশি হতো, ডি কিউ এ বাই ডিটি যদি বেশি হতো তাহলে ওর টেম্পারেচারটা বাড়তো না কমতো? তারপরে সেটা হিটিং, কিন্তু সেটা আমাদের সিলেবাসে নেই, এখান থেকে কোনো কোয়েশ্চেন আসবে না, ম্যাক্সিমাম আসবে কুলিং থেকে। তার মানে ডি কিউ বাই ডিটি এটা কি লিখেছি? রেট অফ হিট লস। বোঝো? রেট অফ হিট লস। আচ্ছা, শুড আই মুভ ফরওয়ার্ড? এবার দেখো, হ্যালো,
তার মানে dq by dt equal to sigma e a t to the power 4 minus ts to the power 4, এটাই ল। আচ্ছা, তোমরা কি এটা জানো? জানো না, একটু আগে তো বললে, এই যে dq equal to mst, এখানে আমি dq এর জায়গায় mst লিখতে পারি, m আর x টাকে তলায় আনতে পারি, তার মানে আমি এখান থেকে লিখতে পারি vt by small t equal to sigma e a by ms t to the power 4 minus ts to the power 4, বোধহয় মাথার উপর দিয়ে যাচ্ছে। ঠিক, এখনো গল্প শেষ হয়নি, জলদি রাখো, এখনো গল্প শেষ হয়নি, এটাকে লিখে রাখো, ভালো করে শোনো। আচ্ছা বলো তো, এই যে ই এ সিগমা এমএস এগুলো সব পজিটিভ কোয়ান্টিটি, টিএস আর টি আর টিএস এর মধ্যে কে বড়? টি বড়। তারপরে এটা পজিটিভ না নেগেটিভ? তারপরে ইকুয়েশনের সামনে সব পজিটিভ না নেগেটিভ? এবার বলো, যত টাইম যাচ্ছে টেম্পারেচার কমছে না বাড়ছে? তলায় তুলি দেবো, কুলিং হচ্ছে তো, টেম্পারেচার কমছে না বাড়ছে? তার মানে ডিটি বাই ডিটি পজিটিভ না নেগেটিভ? ঠিক, তার মানে এটা নেগেটিভ এটা পজিটিভ, কি করে আমি ইকুয়েট করতে পারি? তাহলে কি করতে হবে? এইটাকে বলে আর আর রেট অফ কুলিং, রেট অফ কুলিং। হে ভগবান, তোমরা কি বুঝতে পেরেছো? জয় মা তারা। আচ্ছা শোনো, তার মানে আচ্ছা রেট অফ কুলিং আর আগেরটা কি লিখেছিলাম ভাই? রেট অফ হিট লস দুটো ডিফারেন্ট। এবার বলো, যার রেট অফ হিট লস বেশি তার রেট অফ কুলিং বেশি। কি বললাম? যার কি বললাম? রেট অফ কুলিং না, যার হিট লস বেশি তার রেট অফ কুলিং বেশি। রং রং ভাই রং, এখনই প্রবলেম দেবো, উল্টে যাবে, দেখো ভালো করো। হিট লস বেশি হলে তো কুলিং তো বেশি হবে, রেট অফ কুলিং তো জাস্ট এই এম কনস্ট্যান্ট এ ডিভাইড হচ্ছে, হচ্ছে কি হচ্ছে না? রং, এখনই দেখো কেন বলছেন কেন? এই প্রবলেমটা করতে গিয়ে কি হয়ে যাবে, ভালো করে শোনো, ভালো করে শোনো। বলেছে কম্পেয়ার হিট রেট অফ হিট লস এন্ড রেট অফ কুলিং। ভালো করে শোনো, দুটো স্ফিয়ার, রাইট, এর রেডিয়াস r1 এর রেডিয়াস r2, দুটো সেম ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, মানে এরো সি রো আর এস দুটো সেম, দুটো সেম, ঠিক? এবার আমি এই বডিটাকে 1 নাম্বার বলছি, এই বডিটাকে 2 নাম্বার বলছি, তাহলে আমাকে বলো dq বাই dt, dq বাই dt 1 নাম্বারের জন্য 2 নাম্বারের জন্য, dt বাই dt, dt বাই dt কম্পেয়ার করে বলতো ইকুয়াল কোনটা বড় কোনটা ছোট, ইকুয়াল কোনটা বড় কোনটা ছোট? এদের দুজনের টেম্পারেচার টি, টি বাইরের টেম্পারেচার টি এস ধরো, আর পরেরটা আচ্ছা, ওরা যেটা বলেছে সেটা ঠিকই করেছে, আমি আর একটু বুঝিয়ে দিচ্ছি। দেখো ডি কিউ বাই ডিটি নিয়ে আমাদের কোনো ইয়ে নেই, আমাদের ডিটি বাই ডিটি নিয়ে আমাদের কথা। শোনো, ই এ সিগমা বাই এম এস ইন্টু টিএস মাইনাস টি, সরি টি মাইনাস টি টু দি পাওয়ার 4 মাইনাস টিএস টু দি পাওয়ার 4, তাই না? আচ্ছা এবার আমি কি করছি শোনো, এ মানে এর এরিয়া 4 পাই আর স্কয়ার। আচ্ছা এইখানে যে মাস, মাস মানে ভলিউম ইনটু ডেনসিটি, ভলিউম মানে হচ্ছে 4/3 পাই আর কিউব ইনটু ডেনসিটি। এখান থেকে একটা আর স্কয়ার, এখান থেকে একটা আর কাটলে
তোমরা চেক করে দেখো মাইনাস ডিটি বাই ডিটি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু 1/r। হ্যালো, ডাইরেক্টলি প্রপোর্শনাল টু 1/r। কিন্তু কিন্তু আমাকে যদি এইখানটায় বলে, এইখানটায় এই এর জায়গায় কি লিখতে পারি, 4πr² লিখতে পারি। তার মানে ডি কিউ বাই ডিটি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ক্যাপিটাল R²। মানে যার রেডিয়াস বেশি তার ডি কিউ বাই ডিটি বেশি, আর যার রেডিয়াস বেশি তার ডিটি বাই ডিটি কম, কারণ এখানে ইনভার্সলি প্রপোর্শনাল। কোথায় গেল? এটা ইনভার্সলি প্রপোর্শনাল। এবার বলো, এই R1 যদি গ্রেটার দ্যান R2 হয়, তার মানে এইটা এই আর এইটা এই, মাথার উপর দিয়ে গেল। তার মানে যার হিট লস বেশি, রেট অফ হিট লস বেশি, তার রেট অফ কুলিং বেশি নাও হতে পারে, রাইট? ডিপেন্ড করবে কেসের, কিন্তু 90% কেসে যদি কি বলে এই বডি নেওয়া মানে স্ফিয়ার নেওয়া হবে না। ক্লিয়ার? বোঝা গেছে? সেম টাইপের মানে এবিসি পাওয়ার বড় হলে ডাজন্ট ম্যাটার, সবগুলো এক। ও এবিসি পাওয়ার ডাজন্ট ম্যাটার, এবিসি পাওয়ার ইয়ে তো দুটো দিয়ে একই আছে। না এইটা তো ডিফারেন্ট। এবিসি পাওয়ার তো ম্যাটেরিয়াল উপর ডিপেন্ড করে। না এবিসিবিটি বলি, আমি এবিসি পাওয়ার পাওয়ার বলে ও এবিসি পাওয়ার, এবিসি পাওয়ার এর উপর ডিপেন্ড করে। ওটা এর উপর ডিপেন্ড করবে। এটা বেশি, এটা কম, এটা বেশি না। ক্লিয়ার? দেখি এই প্রবলেমটা তোমরা পারবে। কি বলেছে দেখো, সেম ম্যাটেরিয়াল, একটা সলিড স্ফিয়ার আর একটা হলো স্ফিয়ার, দুটোরই মাস সেম, দুটোরই মাস সেম, ঠিক? এটা 1 নম্বর বডি, এটা 2 নম্বর বডি। সেম ভাবে আমাকে রেট অফ কুলিং সেম ডাইমেনশনস তো, আরে বলো ডাইমেনশন রেডিয়াস সব সেম তো। না, দুটোর মাস সেম বলেছে। কি করে দুটোর ডাইমেনশন মাস সেম বলে দিয়েছে? এবার আমাকে রেট অফ কুলিং এর ইয়ে বার করতে বলেছে। ম্যাটেরিয়াল মানে যেটা ওটা দিয়ে না, সেম সেম ম্যাটেরিয়াল, সেম ম্যাটেরিয়াল। জলদি করো। এই আরাত্রিক, বুঝতে পারছো? তোমার এর আগে কতদূর কি কমপ্লিট করেছো আমাকে একটু বলো তো। সব কি আগে হয়ে গেছে? না, আমাদের আমাদের স্কুলে ওয়েভ আর অসিলেশনটা আগে করছে, এটা পরে করবে। তোমাদের তুমি স্কুল ছাড়া আর কোথাও পড়ো না? আচ্ছা, এটা কি বুঝতে পারছো না? হ্যাঁ, ঠিক বুঝতে পারছেন। সৌরজিৎ, বুঝতে পারছো? এই তুমি দৃশ্যে জানো না? ও এই সাম্বার। আমাকে সবাই চেনে স্যার, সব হ্যাঁ? সেদিন আমি অনুরাগ জিজ্ঞেস করছি, এই তুই ঋদ্ধিশকে চিনিস? হ্যাঁ। অনুরাগ বলছে ব্যানার্জি। ব্যানার্জি। হ্যাঁ, ও তো আমার ও ইজিলি ইভেন্ট পায় স্যার, বেরিয়ে যেত তখন। বলে বলো। সেম আসছে, দুটোই এই দুটোর মাস দেবো, রেডিয়াস হবে দেবো ভাই। এর রেডিয়াস হবে বড় হবে না? সেকেন্ডটা বেশি হবে। আচ্ছা, এক মিনিট আগে বলো, এর রেডিয়াস বড় হবে কি হবে না? এটা R2, এটা R1। আরে ডেনসিটি যদি এই তোমরা ফিজিক্স পাস করেছো তো? না স্যার, না স্যার। স্যার আচ্ছা। 6 পেয়েছি স্যার। আগে বলো, হ্যাঁ কত? 6 কততে? দিতে। আচ্ছা, এই আগে এটা রাখো, R1 আর R2, R1 আর R2 কোনটা বলো? R2 R2 বড়, দুটোর মাস সেম, একটা পুরো সলিড এইটুকু হয়ে যাবে, একটা বড় হলো। এ ভগবান, এটা হবে কি হবে না? তাহলে R1 আর R2 এর মধ্যে R2 বড়। এবার আগেই তো আমি কনক্লুড করেছি, যার R বেশি তার হিট লস বেশি, যার R বেশি তার রেট অফ কুলিং কম। সেম জিনিস। আচ্ছা,
বলো ও ঠিক আছে আচ্ছা হেডিং দাও কনসেপ্ট অফ সোলার কনস্ট্যান্ট কথা নয় আচ্ছা শোনো এই কনসেপ্ট অফ সোলার কনস্ট্যান্ট এই সিরিজে দুটো প্রবলেম আছে এই সিরিজে ইটস আ ভেরি গুড প্রবলেম ইনফ্যাক্ট এই দুটো লাস্ট প্রবলেম এবার এই কনসেপ্ট অফ সোলার কনস্ট্যান্ট আমি জাস্ট কনসেপ্টটা বলবো কিছু মুখস্থ করতে হবে না আর তার সিগনিফিকেন্সটাও বলবো তার সিগনিফিকেন্সটা একটু আমি হিন্ট দিই এখন দেখবে সব সোলার প্যানেল বসাচ্ছে তাই তো একটা সোলার প্যানেল বসাচ্ছে তো এবারে সেই সোলার প্যানেল ধরো তোমার বাড়িতে একটা সার্টেন ভোল্টেজ রিকোয়ারমেন্ট যত বড় বাড়ি হবে তার ভোল্টেজ রিকোয়ারমেন্টটা তত বাড়বে তারপরে ওই সোলার প্যানেলগুলো যখন বসাবে সেটাও তো ক্যালকুলেট করেই বসাবে যে তোমার বাড়িতে ধরো 5 কিলোওয়াট এনার্জি দরকার ঠিক তারপরে সেরকম সোলার প্যানেল 8টা কি 10টা বসবে এই নয় যে 50টা বসিয়ে দিব দেখলো তাই তো তা ওই ক্যালকুলেশনটা কি করে তার একটা ছোট্ট আমি বলবো এই সোলার কনসেপ্টে ক্যালকুলেশন করেই বার করবো কোনটাকে সোলার কনস্ট্যান্ট বলে সেটা লাস্টে আমি বলে দেবো কিন্তু ওটা মনে রাখতে হবে না ফর্মুলাটা কিন্তু পরপর বোঝো কি করছি ভালো করে শোনো assuming sun to be a spherical body of radius r sun radius r temperature T কথা নয় evaluate the total radiant power incident on earth at a distance r from the sun এখান থেকে r distance দূরে এইটা আমার সান তার এর রেডিয়াস টি এটা সান আভা বেরোচ্ছে তোমাদের মতো আর এটা আর বলতে ওরা আচ্ছা এবার ভালো করে শোনো এর উপরে কত এনার্জি পড়ছে সেটা নিয়ে বলার নয় আরে ভাই যে এনার্জি পড়ছে সেটা সানে আটতে আসছে যেটা রেডিয়েট করছে সেটা আটতে আসছে তাহলে যেটা রেডিয়েট করছে আমি সেটা বলতে পারি ডি কিউ আর বাই ডিটি সেটা কি হবে সিগমা আচ্ছা কত তাহলে ই আর লিখবো না আর কি লিখবো এরিয়া এরিয়া কত 4 pi r square 4 by 3 pi 4 pi r square volume আচ্ছা কথা এর আগেই শুরু হয়ে গেছে 4 pi r square into p to the power 4 না রে আমি ঘরে বসে আছি আচ্ছা কথা নয় ওপরেরটা কি এনার্জি কথা নয় এদিকে দেখো ওপরেরটা কি এনার্জি নিচেরটা কি টাইম তাহলে বলতো এনার্জি বাই টাইম কি হয় পাওয়ার তারপরে এইটাকে আমি জাস্ট পাওয়ার বলছি আচ্ছা সেম পাওয়ার এই বাল্বের জন্য সেম পাওয়ার কনসেপ্ট এবার এই পাওয়ারের পুরো জিনিসটা আমি এখানে লিখে রাখলাম বোঝো দেখি তো জায়গা দিয়েছি ঠিক আছে হয়ে যাবে এখানে আমাদের অ্যাডজাস্ট করে নেবো এবার আমি একটা নতুন কোয়ান্টিটি ডিফাইন করছি তার নাম ইন্টেন্সিটি ইন্টেন্সিটি হয় পাওয়ার বাই এরিয়া তার মানে এটা বেসিক্যালি এনার্জি বাই টাইম বাই এরিয়া মাথার উপর দিয়ে গেল এবার ইন্টেন্সিটি জিনিসটা কি একটু বোঝো দেখো এই ঘরের মাঝখানে একটা বাল্ব জ্বলছে ঠিক যে বাল্বের কাছে দাঁড়িয়ে আছে আর যে বাল্বের দূরে দাঁড়িয়ে আছে কি বেশি আলো দেখবে বা কার কাছে বেশি না কার কাছে বেশি আলো পৌঁছবে যে কাছে দাঁড়িয়ে আছে ঠিক তার মানে যে কাছে হ্যাঁ এবার শোন কথা নয় যে কাছে দাঁড়িয়ে আছে সে তার কাছে বেশি আলো পৌঁছচ্ছে তার মানে সে বলবে তার ইন্টেন্সিটি অনেক বেশি যে দূরে আছে সে বলবে ইন্টেন্সিটি অনেক কম তার মানে যত দূরে যাবো তত ইন্টেন্সিটি কমছে কি কমছে না এবার ইন্টেন্সিটি আরো ভালোভাবে আমি বুঝতে পারি এইভাবে ভালো করে শোনো একটা ঘরে একটা ধূপ জ্বলছে সেই ধূপটা প্রতি সেকেন্ডে 100টা ডাস্ট পার্টিকেল প্রডিউস করছে 100টা ঠিক ডাস্ট পার্টিকেল যেই প্রডিউস করছে ও চারদিকে ছড়িয়ে যাচ্ছে না এবার আমি এইখানে একটা স্ফিয়ার করেছি এখানে একটা স্ফিয়ার করেছি ঠিক 1 সেকেন্ড বাদে এই ডাস্ট পার্টিকেল গুলো এখানে থাকবে টোটাল ডাস্ট পার্টিকেল কত হবে 100 তারপরে তো এগুলো ডান দিকে চলে যাচ্ছে
তার মানে কিছুক্ষণ বাদে সেই ডাস্ট পার্টিকেল গুলো এখানে চলে আসবে, আসবে কি বলে কিনা? তাহলে এখানে কত হবে? 100। ঠিক, এবার বলতো কেউ যদি কাছে যায় তাহলে কোনটায় ডাস্ট পার্টিকেলের ডেনসিটি বেশি দেখবে? দেখবে কি দেখবে না? তার মানে আমি বলতে পারি এই টোটাল ডাস্ট পার্টিকেল গুলো পুরো জায়গাটাতে কি হয়েছে, ছড়িয়ে গেছে। এই বুঝতে পারছো? তার মানে একই জিনিস, এখানে ধরো একটা পাওয়ার, পাওয়ার মানে 1 সেকেন্ডে কত এনার্জি দিচ্ছে, তাহলে 1 সেকেন্ডেও 100 জুল এনার্জি দিচ্ছে। সেটা কিছুক্ষণ বাদে এর পুরো ভেতরে, এই সার্কেল মানে স্ফিয়ারের ভেতরে পুরো জায়গায় থাকবে, তার কিছুক্ষণ বাদে এর সারফেসের চলে আসবে, আসবে কি আসবে না? সেম 100। কোনটার ডেনসিটি বেশি? তাই তো। এবার আমি কি বলেছি? পাওয়ার বাই এরিয়া, তার মানে পাওয়ার পি, তাই তো। আর এর এরিয়া কত? পি বাই, বলো বলো, 4/r², তাই না? এবার বলো যত দূরে যাবে তত এই আরটা বাড়বে, ইন্টেন্সিটি তত কমবে। সিগনিফিকেন্সটা কি? সিগনিফিকেন্সটা হচ্ছে এখানে যদি আমি একটা ইউনিট এরিয়া নিই, সেই ইউনিট এরিয়াতে 1 সেকেন্ডে কত এনার্জি পড়ছে সেটাই ইন্টেন্সিটি। আরেকবার বলতে হবে? আরে ভাই এখানে এরিয়া দিয়ে ভাগ করেছি, তার মানে এইখানে একটা ছোট্ট এরিয়া যদি নিই সেখানে কতগুলো ডাস্ট পার্টিকেল আছে সেটাই তো আমার ইন্টেন্সিটি, তাই না? এবার যত কাছে সেখানে ডাস্ট পার্টিকেল বেশি না কম? বেশি। যত দূরে যাবো ডাস্ট পার্টিকেল কম না বেশি? তবে ইন্টেন্সিটি কম, ঠিক। কিন্তু বাল্বের পাওয়ার সেম, মানে পুরো এনার্জিটা ছোট্ট জায়গায় কনসেন্ট্রেট হয়ে আছে আর একটা বড় জায়গায় কনসেন্ট্রেট হয়ে আছে, এটাই কনসেপ্ট, বোঝো? আচ্ছা, এবার তোমরা বলো, এই যে পি পাওয়ারটা, এটা যদি হয় ও এই পুরোটাকে সার্কেল করে পুরো জায়গাটাতে ছড়িয়ে দিচ্ছে না, তারপরে এখান থেকে এইটুকু ডিস্টেন্স কত? আর দুর্দান্ত। তাহলে বলো তো এই পয়েন্টে ইন্টেন্সিটি কত হবে? বলো বলো, পি বাই পি এর ভ্যালু তুমি এখান থেকে বসাতে পারবে। তোমরা ওটা বুঝতে পারোনি। আগে এইটুকু বোঝো, এইটুকু বোঝো মাই ডিয়ার। বুঝেছো? 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 এটাকেই বলে সোলার কনস্ট্যান্ট। কি সিগনিফিকেন্স? আগে লিখে নাও তারপরে বলছি, জলদি করো, আগে লিখে নাও তারপরে বলছি। আচ্ছা, ভালো করে শোনো কি বলছি, ভালো করে শোনো, কথা নয়, খুব ভালো করে শোনো। সোলার কনস্ট্যান্ট মানে হচ্ছে, এইটার সিগনিফিকেন্স কি বলতো? এইটার সিগনিফিকেন্স 1 সেকেন্ডে আর্থের 1 মিটার স্কোয়ারে কতটা এনার্জি এসে পড়ছে, সেটাই তো। দেখো, পাওয়ার মানে এনার্জি বাই টাইম, ঠিক। তাহলে 1 সেকেন্ডে, কি বললাম, 1 সেকেন্ডে আর্থে কতটা এসে পড়ছে, কতটা এনার্জি পড়ছে, কতটা? 1 ইউনিট, 1 মিটার স্কোয়ারে ধরো 5 জুল এসে পড়ছে, 5 জুল 1 সেকেন্ডে, ঠিক। আমার লাগবে 50 জুল, ঠিক। তাহলে আমাকে কতগুলো এরিয়া করতে হবে এরকম? 50টা। তার মানে আমি যদি ওই ভ্যালুটা জানি কতটা এনার্জি পড়ছে, তাহলে আমি অ্যাকর্ডিংলি কতগুলো সোলার প্যানেল লাগবে বার করতে পারবো। সব সোলার প্যানেলের সাইডে এইটা লেখা থাকে, ইন্টেন্সিটিটা লেখা থাকে, একেই বলে সোলার কনস্ট্যান্ট। বুঝতে পারলাম? ক্রিস্টাল ক্লিয়ার? কিচ্ছু এক্সপ্রেশন মনে রাখতে হবে না। সোলার কনস্ট্যান্ট মানে ফাইনালি যে ওই আইটাই ভ্যালু। রাইট রাইট রাইট, মানে 1 সেকেন্ডে আর্থের 1 মিটার স্কয়ারে কতটা এনার্জি পড়ছে সেটাই সোলার কনস্ট্যান্ট। কেন? কারণ তোমার ধরো 50 জুল লাগবে, তাহলে তোমাকে কটা সোলার প্যানেল লাগবে? 50টা। ক্রিস্টাল ক্লিয়ার? এইবার গল্পটা কিন্তু তা বলেনি, তুমি এটা পেয়ে গেছো। এবার বলেছে কি বলে, হ্যাঁ, আর্থে টোটাল কত এনার্জি এসে পড়ছে। শোনো শোনো শোনো, এটা ধরো আর্থের একটা 1 মিটার স্কোয়ারে এই এনার্জিটা এসে পড়ছে, ঠিক। তাহলে যদি আমি এর এরিয়া দিয়ে গুণ করে দিই তাহলে তো আমি টোটাল এনার্জি পেয়ে যাবো।
ঠিক? বোঝো বোঝো। আচ্ছা, এবারে গল্পটা হচ্ছে ভালো করে শোনো। এরিয়া দিয়ে যখন গুণ করব, তখন কতটা এরিয়া দিয়ে গুণ করবো দেখো ভালো করে। এর রেডিয়াস হচ্ছে ইয়ে হচ্ছে ডি, তাহলে টোটাল এরিয়া কত? 4πr²। তাহলে এবার সানলাইট তো হাফে পড়ছে, তাহলে হাফ দিয়ে গুণ হবে কি হবে না? হবে কি হবে না? হবে না। রং হবে না। কেন হবে না বলছি, বোঝো, এখানেই গল্প। ভালো করে শোনো কনসেপ্টটা। আমাদের মানে নর্মাল মাথায় এটাই আসছে, কিন্তু হবে না কারণ বোঝো। এই কথা নয়, এই সানটা এইটা থেকে ইনফাইনাইট ডিস্টেন্সে আছে, তাই তো? তাহলে যে রে গুলো আসছে বা যে ওয়েভ গুলো আসছে সেটা প্যারালাল। তার মানে আমি যদি এইটাকে সান হিসেবে ধরি, তার মানে এখানে এরকম প্যারালাল আসছে না? আসছে কি আসছে না? তাই না? এবার ভালো করে শোনো, তুমি যদি সামনে থেকে দেখো, তাহলে এইখানে একটা যখন সার্কেল দেখবে না, ওই সার্কেলের মধ্যে দিয়ে, মানে বুঝতে পারছো, এই সার্কেলের মধ্যে দিয়ে যে এনার্জিটা যাচ্ছে সেটাই এইখানে পড়ছে। এর সারফেস যাই হোক, এখান দিয়ে কত যাচ্ছে, এর সারফেস এরকম তারা দেখা হতেই পারে, কিন্তু যাচ্ছে তো এটা। তাহলে সামনে থেকে তুমি কতটা এরিয়া দেখতে পাচ্ছ? এর করসপন্ডিং যে সার্কুলার ডিস্ক কত হবে? πr²। তার মানে এইটা দিয়ে πr² গুণ হবে, নট πr²/2πr²। এটা ক্যালকুলেট করলে কত আসছিল? 2πr²। এটা হবে না, শুধু πr² হবে। কেন বুঝতে পারছো? রাইট, এটাই আনসার। দেখো বুঝতে পেরেছো কিনা? পুরো জিনিসটা আগে নোট ডাউন করো, পুরো জিনিসটা আগে নোট ডাউন করো। আর এটাকেই বলে সোলার কনস্ট্যান্ট। সোলার কনস্ট্যান্টের সিগনিফিকেন্সটা আমি তোমাদের বললাম। এই সি ভার্বা সলভ করতে যাবে, পর 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 পড়ে যাবে, সব আনসার মিলে যাবে। কোনো কিছু মুখস্থ করতে হবে না, কোনো কিছু মুখস্থ করতে হবে না। ক্রিস্টাল ক্লিয়ার? ওকে ওকে ওকে, প্রবলেমটা নামাও, প্রবলেমটা নামাও। আচ্ছা দেখো, ইফ দ্য টেম্পারেচার অফ সান were to increase from T to 40 and its radius from R to 2R, তাহলে দেখো radiant energy received on Earth, তার মানে dQ/dt এটা ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এরিয়া, মানে R² T⁴ ঠিক? দেখো, তাই তো? এবার এই এনার্জিটা পার সেকেন্ডে ও পাঠাচ্ছে, তার মানে সেটাই আমাদের আর্থ রিসিভ করছে। তার মানে এবার E1/E2 করো। একবার রেডিয়াস কত হয়ে গেছে বলো? রেডিয়াস 2R হয়েছে, আর একবার টেম্পারেচার 2T হয়েছে। তাহলে E1 এটাকে ধরো E1, আর পরেরটাকে ধরো E2, ডাইরেক্টলি প্রপোর্শনাল টু 2R হোল স্কয়ার 2T⁴। E1/E2 কত আসছে বলো? ইজি প্রবলেম, বলো বলো কত আসছে? বলো কত আসছে? 1 বাই বলো কত আসছে? 1/64 আসছে? চেক করে দেখো। E1/E2 ইকুয়াল টু 1/64। ইজি প্রবলেম ছিল, জেই মেনের প্রবলেম। 3 থেকে 4টে কোয়েশ্চেন এসছে এখান থেকে। নেক্সট, পরেরটাও জেই মেনের প্রবলেম, তোমরা আমাকে করে দেবে। এটা বোধহয় সব থেকে ইজিয়েস্ট প্রবলেম। ভালো করে দেখো কি বলেছে। এই চাপ পড়ে যাবে। আরে ব্যাগটা জলদি করো।
বুঝে বুঝে করো, পারবে। জলদি জলদি জলদি। এই তোমাদের আমি আমার ক্লাস 12 এর ভিডিও শেয়ার করেছি, দেখেছো? ওরা বন্ধুদেরকে পাঠাবে। 9 এর ছিল কেন পাঠাবো? 9 এরও তো একটা ছিল। 9, 10, 11, 12 সব পাঠাবো। মানে তোমরা যখন 12 এ উঠবে, হ্যাঁ, তা আমার একটা বন্ধু আপনারা জয়েন করেছে অনেকবার। সাধু খা, হ্যাঁ। ও তো ওই সেন্টার। ও তোমার আচ্ছা, স্যার ওয়ানি পেয়ে গেল এখন আমরা হ্যাঁ? স্পন্দন পেয়ে গেল। স্পন্দন পেয়ে গেল তো বাসে কথা বলছি আমরা কিসে পেয়ে গেল? ইলেকশন হ্যাঁ, ও ভালো ভালো স্যার। ওয়ানি ও কত না 50 হ্যাঁ, আপনি এয়ারপোর্টের কাছে কোনো ব্যাগ আছে? হ্যাঁ ওয়ানি স্ট্রিট স্যার। মানে বোর্ডিং দিয়েছে। স্যার ওয়ানি স্ট্রিট। নো আনসার কত হবে এটা? চিন্তিতে একটা প্রবলেম আজকে পারেনি। এখানে এখানে স্বপ্নে সিরিয়াল এই কি হবে এটা? ভালো করে দেখো কত এসছে। 1:1, 1:1 আসবে। চেক করে দেখো, ডেটা এমন দেওয়া আছে 1:1 আসবে। কি হয় মানে? ও কি যে 4 না? 1 এরা বলবে ডাক্তার হয়ে কি করবে কে জানে। আচ্ছা অনলাইন স্টুডেন্ট কেউ কোনো সারা শব্দ করছো না, আনসার কত এসছে? এবার 4:1 এসছে। ও 1:1 আসবে, এটা আমি করে দেবো না, একদম করে দেবো না। ওরে বাবা, রেডি i4 টেম্পারেচার দেখো কত আসছে। 1:1 আসছে। চলো হেডিং দাও, নিউটনস লস অফ কুলিং। আচ্ছা আচ্ছা, কোনো কথা নয়, নেক্সট হাফ অ্যান আওয়ার এই নিউটন লস অফ কুলিং এর উপরে চলবে। এর সম্বন্ধে আমি তিনটে কথা বলবো। ফার্স্ট, নিচে নেই, স্যার বাবা ঠিক? ও যে নিচে এ ফোনটা কারো ফোন আছে আচ্ছা শোনো, আছে। দেখ দেখ আচ্ছা শোনো শোনো, 2 বছর আগে এইটা নিউটনস লস অফ কুলিং সিলেবাসে ছিল না, ঠিক? এবছর কি করবে কোনো গ্যারান্টি নেই, সেই জন্য বি ইন সেফ সাইড, এটা পড়ে রাখা ভালো। নেক্সট, যেই মেনে আছে, অ্যাডভান্সে আছে, অ্যাডভান্সে এখান থেকেও প্রবলেম আসে, রাইট? আচ্ছা কথা নয়, দেখো কথা নয় কথা নয়, আমরা একদম প্রথম যেটা করেছি স্টিফেন্স ল, সেখানে কোনো অ্যাপ্রক্সিমেশন কিচ্ছু নেই, ঠিক? নিউটনস লস অফ কুলিং এ লিখে রাখো অ্যাপ্রক্সিমেটেড ভার্সন অফ স্টিফেন্স ল, অ্যাপ্রক্সিমেটেড ভার্সন অফ স্টিফেন্স ল। ও ওরকমই ও রয়্যাল সোসাইটি হেড ছিল তো পেপার বাবা এই পেপার নাম ছাপিয়ে দিতে সিরিয়াস বলে ওকে উল্টো ব্যাপার। পায়ের জিনিস স্যার। এরকম হয়েছে স্যার আচ্ছা শোনো, নিজের নামে বলি আচ্ছা কথা নয়, এবার ভালো করে শোনো, এই অ্যাপ্রক্সিমেশনটা কোথায় ভ্যালিড হবে, এটা 2 বছর আগে সাউথ পয়েন্টের কোয়েশ্চেন পেপারে এসেছিল, ঠিক? এবার আমি এইটাকে ভালো করে এক্সপ্লেইন করব, তার আগে কি বলছি, ভেতরের টেম্পারেচার টি, বাইরের টেম্পারেচার টি। কথা নয় প্লিজ, কথা নয়, বলো তো লস অফ কুলিং মানে কোন টেম্পারেচারটা বড়, টি না টিএস? টি। তাহলে ওখান থেকেও হিট রেডিয়েট করবে, করতে করতে একটা সময় হবে, হিট রেডিয়েট করবে, করতে করতে একটা সময় হবে দুটো টেম্পারেচার সেম হবে, দুটো টেম্পারেচার সেম হয়ে গেলে থার্মাল ইকুইলিব্রিয়ামে চলে আসবে, তারপরে আর কোনো হিট ট্রান্সফার হবে না। ক্রিস্টাল ক্লিয়ার? শাবাশ। এবার আমরা dQ/dt রেট অফ হিট লস কি ছিল? E A সিগমা
টি টু দি পাওয়ার 4 মাইনাস টিএস টু দি পাওয়ার 4। আচ্ছা, এই নিউটন লস অফ কুলিং এর উপরে টোটাল 4টে গ্রাফ 4টে ডিফারেন্ট এক্সামে জিজ্ঞেস করেছিল। বেসিক্যালি যেই অ্যাডভান্সে বিভিন্ন সময় জিজ্ঞেস করেছিল। ডাউন দ্য লাইন ক্যালকুলেশন করতে করতেই ওই গ্রাফগুলো আমি করাবো। যেমন যেমন ভালো করে শোনো, এটা তো অরিজিনাল স্টিফেন্স ল, এর থেকে কে অ্যাপ্রক্সিমেট করেছে? নিউটন। এবার এখান থেকে আমি লিখতে পারি, এখান থেকে টি লিখতে পারি ডেল্টা টি প্লাস টিএস। টি লিখতে পারি ডেল্টা টি প্লাস টিএস। দেখো তো লিখতে পারি কিনা। এবার কি কোনো ডাউট হচ্ছে? এবার এই জায়গাটা আমি বসাচ্ছি, কথা নয় এই, আচ্ছা এই জায়গাটা আমি বসাচ্ছি টিএস প্লাস ডেল্টা টি হোল টু দি পাওয়ার 4 মাইনাস টিএস টু দি পাওয়ার 4। এই পোর্শনটা শুধু, কথা নয়। এবার এইখান থেকে আমি টিএস কমন নিচ্ছি, টিএস। তাহলে টিএস যদি কমন নিই, দেখো তো এইটা আসে কিনা। আর তার সাথে সিগমা ই এ তো থাকবেই। এটা হচ্ছে রেট অফ কুলিং। ইয়েস, এটা হবে টিএস টু দি পাওয়ার 4। ঠিক, এখনো কোনো অ্যাপ্রক্সিমেশন করিনি, এবার আসলে অ্যাপ্রক্সিমেশনের খেলা। 1 প্লাস এক্স টু দি পাওয়ার এন, এইটা হয় 1 প্লাস এন এক্স। ইফ এক্স আর 1 এর মধ্যে, কারেক্ট, এই অবধি আমরা জানি। এবার যেটা বলবো, এই এক্সটা না অলমোস্ট 1% অফ 1% না 10%, 10%। তাহলে বলতো এই এক্স এর ভ্যালু কত? যদি শোনো শোনো শোনো, যদি কথা নয় এই এক্সটা এই 1 এর 10% এর কম হয়, তাহলে এই অ্যাপ্রক্সিমেশনটা ভ্যালিড। ঠিক, এবার দিকে চলে এসো। এইটার সাথে যদি আমি কম্পেয়ার করি এইটার সাথে, তাহলে আমার এইটা আমার এক্সটা, তাহলে এক্স মানে হচ্ছে ডেল্টা টি বাই টিএস না, এইটার ইকুয়াল টু 0.1। টিএস মানে কি, কথা নয়, টিএস মানে কি সারাউন্ডিং টেম্পারেচার। সারাউন্ডিং টেম্পারেচার বাইরে কত হয়? অলমোস্ট 300। তাহলে বাবা অলমোস্ট 300 কেলভিন, তাই তো? তার মানে এইটা ডেল্টা টি ইজ অলমোস্ট 30 ডিগ্রি। ডেল্টা টি অলমোস্ট 30 ডিগ্রি, বোঝো? তার মানে সারাউন্ডিং টেম্পারেচার আর বডির টেম্পারেচার এর ডিফারেন্সটা 30 ডিগ্রি বা তার কম হলে এটা অ্যাপ্লিকেবল। এবার তুই বলবে এক্সাক্ট 30, এক্সাক্ট 30 না, তাই না? এখান থেকে আমি এটা 0.1 করে টিএস এর ভ্যালু বসিয়ে দিয়েছি 300, তো ডেল্টা টি 30 ডিগ্রি হয়ে গেছে। তার মানে ভালো করে শোনো, সারাউন্ডিং টেম্পারেচার আর বডির টেম্পারেচারের মধ্যে মানে ডিফারেন্সটা যদি 30 বা তার কম হয়, তাহলেই অ্যাপ্লিকেবল। এবং সেটা 35 হতে পারে অ্যাট ম্যাক্স, বাট সারাউন্ডিং টেম্পারেচার 200, ঠিক, বডির টেম্পারেচার 50, এই বডির টেম্পারেচার 250, 300, অ্যাপ্লিকেবল কি অ্যাপ্লিকেবল নয়? বোঝা গেছে? তখন তাহলে কি লাগাতে হবে? স্টিফেন্স ল। তখন কি লাগাতে হবে? স্টিফেন্স ল, অরিজিনাল, আর কোনো অপশন নেই। ক্রিস্টাল ক্লিয়ার? দুর্দান্ত। এইবার ভালো করে শোনো, এইখানে যদি অ্যাপ্রক্সিমেশন লাগাই, এই 4টা এখানে চলে আসে, তাহলে 1 প্লাস 4 ডেল্টা টি বাই টিএস মাইনাস 1। এ ভগবান, 1 কাটলো তো কেটে বলতো রেট অফ কুলিং। আচ্ছা, এখানে টিএস, এই টিএস এর সাথে এটা কাটবে, দেখো এই টিএস এর সাথে এটা কাটবে। তারপরে আমি লিখতে পারি সিগমা ই এ, দেখো সিগমা ই এ টিএস টু দি পাওয়ার কিউব, আর এটা ডেল্টা, শুধু ডেল্টা টি, সরি এখানে একটা 4 থাকবে, আর এখানে ডেল্টা টি না, ডেল্টা টি মানে এখান থেকে লিখতে পারি টি মাইনাস টিএস। বোঝো? এবার আমি এইটাকে বক্স করছি, খুব যে কাজে লাগবে তা নয়, কিন্তু একবার একটা কোয়েশ্চেন এসেছিল, এটা ভালো করে লক্ষ্য করো, ভালো করে লক্ষ্য করো।
তার মানে এই পুরো জিনিসটা কনস্ট্যান্ট না ভাই, এই পুরো জিনিসটা কনস্ট্যান্ট না, এইটাকে আমি কে বলছি, মনে থাকবে? আচ্ছা, এবার আমি গ্রাফে চলে যাচ্ছি, এটা এখনো অনেক কিছু বাকি আছে। গ্রাফে বলেছে দেখো নিউটনস লজ অফ বলে দিয়েছে, দুটো বডি, একটা বডি আর সারাউন্ডিং, সেখানে নিউটন লজ অফ কুলিং ভ্যালিড বলে এখানে রেট অফ কুলিং আর এইখানে টি এর মধ্যে টি মাইনাস টি এস এর গ্রাফ ড্র করতে বলেছে। আবার আরেকবার কোয়েশ্চেন দিয়েছে, এদিকে টি আর এদিকে আর। তোমরা আমাকে বলো তো, তোমরা আমাকে বলো তো, হ্যালো হ্যালো হ্যালো, প্রথম গ্রাফটা কি হবে? Straight line passing through। আরে বাবা, কার কার ডাউট হচ্ছে এখনো বলো ভাই। আর ইকুয়াল টু মানে আর মানে ওয়াই ইকুয়াল টু কে এক্স মাইনাস আর একটা সি, ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি। হ্যালো, সরি ভুল লিখেছি। কেন ভুল লিখেছি? আরে বাবা, এখন এই টোটাল কোয়ান্টিটিটাই তো আমার এক্স, এই টোটালটার সাথেই তো বার করতে বলেছে, রাইট? সেকেন্ড গ্রাফের ক্ষেত্রে হবে y ইকুয়াল টু k t মাইনাস k x মাইনাস সাম কনস্ট্যান্ট c, তাহলে y ইকুয়াল টু mx প্লাস c। দুর্দান্ত। তাহলে তোমরা বলো তো এই গ্রাফটা কি হবে, বলতে পারবে এই গ্রাফটা কি হবে? নেগেটিভ ইন্টারসেক্ট কে যাবে, গিয়ে উঠবে। কিন্তু আমি না স্টাইল মারতে পছন্দ করি, মানে ডট ডট দিলাম দিয়ে এরকম টানলাম, কেন? হ্যাঁ, না না হ্যাঁ, বলো বলো না, শাবাশ। দেখো আমরা রেট অফ কুলিং এই দিকে নিয়েছি, তাহলে নিচের দিকে কি হবে? রেট অফ হিটিং। তাহলে আমরা রেট অফ হিটিং নিয়ে কাজ করছি, তাহলে এই পোর্শনটা আসবে, সেই জন্য ডট ডট দিয়েছি। ভাই যেই অ্যাডভান্সের গ্রাফ ড্র করতে এসেছিল সাবজেক্টিভে 4 বার 4টে গ্রাফ ড্র করতে দিয়েছে, সেই 4টে গ্রাফই করিয়ে দেবো, ডোন্ট ওয়ারি। ও আজকে সুকল্প আসেনি না? আচ্ছা, আজকে অনেকেই আসেনি, ঋষি আসেনি, সুকল্প আসেনি। হ্যাঁ, এক্সাম চলছে। হ্যাঁ, আগের দিন তো বলেছিল এক্সাম চলছে। আচ্ছা, এই অবধি ক্লিয়ার? এই অবধি ক্লিয়ার? আচ্ছা, এবার চলো, কথা নয়। আরে না না, গ্রাফ না, এটা এখনো শুরুই হয়নি, এটা সবে শুরু, মানে কথা নয়, খেলা তো এখন শুরু। আচ্ছা, তার মানে এইটাকে আমি লিখতে পারি, কথা নয়, আর আর মানে হচ্ছে মাইনাস ডিটি। ও একই ব্যাপার, কোনো কথা না। আচ্ছা, ভালো করে শোনো, এইটা আর নয় কিন্তু, আর তো রেট অফ কুলিং, রেট অফ কুলিং মানে হচ্ছে মাইনাস ডিটি বাই টি না, তারপরে এটা এম ইন্টু এস না, তারপরে এইখানে এম ইন্টু এস না, তাহলে এই এম ইন্টু এস টাকে মিলে আমি কে ধরেছি, ডাজন্ট ম্যাটার, একই তো ব্যাপার। আচ্ছা, এবার শোন, এখানে দেখো তো ডি বাই ডিটি ইন্টু ডিটি ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট, শোনো, সাম কনস্ট্যান্ট ইন্টু ডি মাইনাস ডিএস। দেখো তো, দেখো তো, দেখো তো, ঠিক? এই যে রেট অফ, ঠিক? আচ্ছা, এবার দেখো এই টিটা আস্তে আস্তে কমছে, কারণ বডির টেম্পারেচার, আর এখানে একটা ভেরিয়েবল, তাহলে আমি এটা লিখতে পারি মাইনাস ডিটি বাই টি মাইনাস ডিএস ইকুয়াল টু এ ডিটি। ইনফ্যাক্ট এই মাইনাসটা নিয়ে পাশে নিয়ে গেলাম, নিতেই পারি, তাই তো? এবার আমি এটাকে ইন্টিগ্রেট করব। দেখো টি ইকুয়াল টু 0 তে
টেম্পারেচার ছিল টিআই, যে কোনো ইন্টারমিডিয়েট টাইম টি তে টেম্পারেচার হয়েছে টি। আচ্ছা, এইটা মানে কি জানো তো, ln T মাইনাস টিএস, টিআই থেকে টি ইকুয়াল টু, দেখো তো বুঝতে পেরেছো কিনা? এই ইন্টিগ্রেশনটাকে আমি ঠিক করেছি? বলছি হ্যাঁ স্যার, আপনি যখন করেছেন ঠিকই এটা করেছেন। নিচে একটা বাই আসবে। না, dx বাই a প্লাস bx, এটা কি হয়? এটা এটা কি হয়? 1 বাই b ln a প্লাস bx হয়। ফাইভের ছেলেও জানে। হ্যাঁ স্যার আমাদের সিলেবাসই এখন ইন্টিগ্রেশন নিয়ে। আচ্ছা। তাই তো বললাম ডিআর একটা কোথায় গেল? One আছে। ওয়ান তো ওয়ান মানে হ্যাঁ বাই মানে আচ্ছা, এই কথা নয়, এদিকে দেখো। এই এটা কি বুঝতে পেরেছো? এইবার এইখান থেকে গ্রাফটা আসবে, তার আগে আমি এটাকে লিখে নিই। এটা দেখো, এটা দেখো। আচ্ছা ভালো করে দেখো, এটা দেখো। সেটা হচ্ছে ln, কথা নয়, t মাইনাস টিএস মাইনাস ln ti মাইনাস টিএস ইকুয়াল টু মাইনাস কেটি, তাই তো? এবার এইটাকে আমি ডিভাইড করে দিচ্ছি, ln t মাইনাস টিএস বাই টি আই মাইনাস টিএস ইকুয়াল টু মাইনাস কেটি, তাই না? আচ্ছা, এবার তোমরা এই ইকুয়েশনটার দিকে ধ্যান দাও। এই ইকুয়েশনটা, সরি সরি সরি, এইখানে এইটাও কিন্তু রয়েছে। এবার গ্রাফ গ্রাফ এসছে, গ্রাফ এসছে। আগে এটা 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 আগে এটা নোট ডাউন করো আগে, এই অবধি, এই অবধি, তারপরে আবার আসবো। আচ্ছা, এবার দেখো, যেই অ্যাডভান্স এই গ্রাফটা এসছে, ln এক মিনিট টি মাইনাস টিএস আর এইদিকে টি, বলো বলো, দেখো দেখ বলছি, এটা দেখো সবাই, কথা হচ্ছে কিন্তু কথা বলো না, কথা নয়। এইটা ওয়াই আর মাইনাস এটা একটা কনস্ট্যান্ট, ধরো c1 ইকুয়াল টু মাইনাস কে টি, তাহলে এটাকে আমি লিখতে পারি y ইকুয়াল টু সি মাইনাস কে টি, লিখতে পারি? দেখো, এটা কি লিখতে পারি? ওকে, এবার এই ইকুয়েশনটা বার করতে বলেছে, ln t মাইনাস টিএস আর এদিকে টি, তাহলে কিরকম হবে বলতো গ্রাফটা? y ইন্টারসেপ্ট পজিটিভ কোয়ান্টিটি, দেখো দেখো y ইন্টারসেপ্ট পজিটিভ কোয়ান্টিটি আসছে, স্লোপ নেগেটিভ আসছে, শাবাশ। কোনো ডাউট থাকলে জিজ্ঞাসা করো। ওকে, এখনো গল্প শেষ হয়নি। এবার দেখো, আমরা এখন পর্যন্ত এই যে এক্সপ্রেশনটা পেয়েছি না, এইটাকে না বক্স করো, মালা পরাও, ধূপধুনো দাও, কারণ এটাই আমাদের ম্যাক্সিমাম কাজে লাগবে প্রবলেম সলভিং এর জন্য। আই রিপিট, এটাই আমার ম্যাক্সিমাম কাজে লাগবে প্রবলেম সলভিং এর জন্য। ওকে, আচ্ছা, এরপরে এটা নিয়ে আরো ঘাটানো যায়। কিরকম ঘাটানো যায়? কথা নয়, টি মাইনাস টিএস বাই টিআই মাইনাস টিএস ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস কেটি। হ্যালো, আরে ভাই এখানে ই নিয়ে লব হাটিয়ে দিয়েছি। টি ইকুয়াল টু
টিএস কথা নয় প্লাস টিআই মাইনাস টিএস ই টু দি পাওয়ার মাইনাস কেটি আসছে। এটা যে কোনো ইন্টারমিডিয়েট টি টাইমে টেম্পারেচার, বাকি টিএস সারাউন্ডিং টেম্পারেচার, টিআই ইনিশিয়াল টেম্পারেচার। হ্যালো, এবার লাস্ট যে গ্রাফটা করতে দিয়েছে, লাস্ট যে গ্রাফটা করতে দিয়েছে সেটা হচ্ছে এদিকে টি আর এদিকে টি। এক কেমন লাগে? হ্যাঁ, রাইট। তার মানে এই গ্রাফটার জন্য একদম ফাইনাল ইকুয়েশনটা আমাদের ইস স্যার আমারটা কি ছেড়ে দে বাবা, মেরে না মাইয়াম করা পেয়ে যাওয়া উচিত না। আস্তে আস্তে আস্তে। কথা নয়, কথা নয়। হ্যালো হ্যালো, দেখি তো এই গ্রাফটা কে কে আমায় করে দিতে পারে। ট্রাই কর। স্যার এরকম কিছুটা ঠিক আছে কিন্তু পুরোটা ঠিক হয়নি। কেন বলতো, এইটা টি ইকুয়াল টু 0, তোমার তো মানে টি নেগেটিভেও চলে এসছে, মানে আগের জন্ম থেকে শুরু হয়েছে, হ্যাঁ আগের জন্ম থেকে শুরু হয়েছে রিয়ার। আচ্ছা কেউ বলতে পারবে? মানে ওটা আসবে না, ওটা রাইট। আচ্ছা এই এটা বলো, এখানে বলো, এই টি ইকুয়াল টু 0 তে বলো তো টি এর ভ্যালু কত, দেখে বলো। ভেরি গুড, টি আই। আচ্ছা বলো তো টি ইনফিনিটিতে টি এর ভ্যালু কত? টি ইনফিনিটিতে, আচ্ছা টি ইনফিনিটিতে এই ভ্যালুটা 0 হবে। টিএস বলতে তো না টিএস ঠিকই বলেছেন টিএস সবাস, টিএস। বোঝো বোঝো, টি ইকুয়াল টু 0 তে টিআই, টি ইকুয়াল টু ইনফিনিটিতে ঠিক। আর তারপরে গ্রাফটা এই যে ই টু দি পাওয়ার মাইনাস কেটি এক্সপোনেনশিয়ালি ডিকে হচ্ছে, দুর্দান্ত। তাহলে কি আমি এইটা লিখতে পারি? টি ইকুয়াল টু 0 তে টিআই, টি ইকুয়াল টু ইনফিনিটি কে টিএস। এই চারটে গ্রাফ ডিফারেন্ট সময়ে এসেছে, এন্ড আই হোপ তোমরা এই চারটে গ্রাফ নিজেরা এখন করতে পারবে। ওকে, আচ্ছা এবার আমি দুটো প্রবলেম করাবো, শোনো ভালো করে। তোমরা যদি এইচসি ভার্মা খোলো দেখবে অলমোস্ট 10 থেকে 12টা প্রবলেম আছে। সেই 10 থেকে 12টা প্রবলেমের মধ্যে আমি যদি সেগ্রিগেট করি মেইনলি দু রকমের প্রবলেম হয়, দু রকমের প্রবলেম, বাকি সবগুলো মোরাললেস সিমিলার টাইপের প্রবলেম। তোমরা কেউ কি এইচসিবি করছো এখনো? কেউ করছো না? স্যার আপনাকে তো বললাম, ডাউটই তো জিজ্ঞাসা করলাম স্যার। কিসের? এই নিমিত্তে জিজ্ঞাসা গুড গুড। আত্মনিক করছি প্লিজ এইচসিবি করো, থার্মোডাইনামিক এইচসিবি তে গিয়ে তোমাদের দুটো প্রবলেম আটকাবেই আটকাবে, 37 38 গ্যারান্টেড আটকাবে, গ্যারান্টেড। তুমি যে কোনো জায়গায় সলিউশন দেখো সব গোজামিল দিয়ে করেছে, যে কোনো জায়গায়, যে কোনো জায়গায় অ্যাটলিস্ট সলিউশনটা 3 থেকে 4 পাতা। হ্যাঁ ইয়েস ইয়েস ইয়েস, লিটারালি, এবং সেটা পুরোটাই ক্যালকুলাস। 3 আর 4 দুর্দান্ত, 37 আর 38 ভিডিও লেকচারে করার নেই, ওটা আমি আলাদা করে আছে যেটা আমি এখনো দিইনি, ওটা আমি করিয়ে দেবো। ওই দুটো প্রবলেম মানে একটা প্রবলেম করতে অলমোস্ট 40 to 45 মিনিটস লাগবে। ইটস আ ভেরি গুড প্রবলেম লিটারালি। কোন জেই মেন জেই অ্যাডভান্স কোনো কিছু আস্তে আস্তে ওটা দেখা গেল না। যেটা বলছি কোনো ইসে আসবে না, এটুকু আমি তোমায় বলতে পারি। কিন্তু প্রবলেম দুটো অসাধারণ, মানে ওখানে বোঝা মানে এটা বুঝতে হবে যে কোন জিনিসটা ভ্যারি করছে, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। প্রবলেমটা দেখো 37 আর 38 কোথায়, আমার কাছে আলাদা করে করা আছে, আমি ইউটিউবে দিইনি। আচ্ছা ফাইন, এইটা বুঝতে পেরেছি। এবার এর উপরে দু ধরনের প্রবলেম হবে, ইজি টাইপের প্রবলেম। ফার্স্ট প্রবলেমটা দেখো, তোমরা নিজেরাই পারবে, ভালো করে দেখো, ভালো করে দেখো, জলদি করো। আরে ভাই কি বল,
পাস পাস পাস। আচ্ছা, এইটার জন্য আমি সেই ফর্মুলাটা কাজে লাগবো, কোনটা বলো তো? এলএন দিয়ে, ওই যে এর আগে পুজো দিতে বললাম। যারা যারা পুজো দাও তাদের কিন্তু ওয়াট লাগবে। আচ্ছা, এটা হবে টি মাইনাস টিএস বাই টিআই মাইনাস টিএস ইকুয়াল টু মাইনাস কে ইনটু টি। তাই তো? এবার বলো, এখানে এইটা ছিল ফাইনাল টেম্পারেচার, তাহলে আমি লিখবো এলএন, ভালো করে দেখো, 50 মাইনাস 40 না, অনেকের আনসারও মিলে গেছে 40 দিয়ে। আচ্ছা, টিআই ভেরি গুড ভেরি গুড ভেরি গুড, 40 মাইনাস 20 আর এটা 50 মাইনাস 20 ইকুয়াল টু মাইনাস কে ইনটু 10। আর পরেরটা এলএন, বলো এলএন 30 মাইনাস 20 40 মাইনাস 20 ইকুয়াল টু কে মাইনাস কে ইনটু টি। হে ভগবান, হে ভগবান, এবার বলো দুটোকে ডিভাইড করে দেবো, কে কে কেটে যাবে, টি বেরিয়ে যাবে, এলএন এর ভ্যালু জানলে। হে ভগবান, এই ধরনের প্রবলেম অনেকগুলো পাবে, এই ধরনের প্রবলেম অনেকগুলো পাবে। 50 থেকে 40 হয়েছে, পরেরটা এখান থেকে সব একই টাইপের প্রবলেম, এই ফর্মুলা ইউজ করবে। বোঝা গেছে? এবার এলএন এর ভ্যালু তোমরা জানলে আরামসে বার করে দিতে পারবে, এলএন এর ভ্যালু জানলে আরামসে বার করতে পারবে। কোথায়? হ্যাঁ, এবার যদি জিএসটি আর না থাকে 2 3 1 2 আছে, হয়ে যাবে। বাস, আমার কোথায় এলএনটা 2 এর ভ্যালু লাগবে ইকুইলিব্রিয়াম কিভাবে করি? 0.73। ওটা লগ যাই হোক, এইগুলো দেওয়া থাকবে, কথা নয়। দেখো তো বুঝতে পারছো কিনা, দেখো তো বুঝতে পারছো কিনা। হ্যালো হ্যালো হ্যালো, এই প্রবলেম নিয়ে আমাকে আর ভাটাতে হবে, সব একই টাইপের প্রবলেম হবে, শুধু এলএন এর ভ্যালু লাগবে, ঠিক? আচ্ছা, এবার এলএন এর ভ্যালু যদি দিয়ে না দেয়, আচ্ছা কথা নয়, এটা কি বুঝতে পেরেছো? একদম ওই ফর্মুলাটারই অ্যাপ্লিকেশন, রাইট? এরকম যে কোনো প্রবলেম, কোনোটাতে কোন টেম্পারেচার হবে বার করতে দেবে, কোনোটাতে টাইম দিয়ে দেবে টেম্পারেচার বার করতে হবে, কোনোটাতে টেম্পারেচার দিয়ে দেবে টাইম বার করতে হবে, ইজি প্রবলেম ফর অ্যাক্সিডেন্ট। আর এক ধরনের প্রবলেম হয় যেটা এইটা। আচ্ছা, এবার লেখো অ্যাপ্রক্সিমেশন অফ নিউটনস ল, রাইট? এর অ্যাপ্রক্সিমেশন করবো, রাইট? অ্যাপ্রক্সিমেশন হচ্ছে তোমার নিউটনস ল, তার অ্যাপ্রক্সিমেশন, রাইট? এবার শোনো, বলছি 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 এইটা যেই অ্যাডভান্সের প্রবলেম, এবার যেই অ্যাডভান্স এই প্রবলেমটা দিয়েছে, শোনো ভালো করে, লগ এর কোনো ভ্যালু ট্যালু দিয়ে দেয়নি। এবার আগের প্রবলেমটা, এই প্রবলেমটায় ডেটা ছাড়া আর কিছু ডিফারেন্স আছে? তাহলে সব সব একই, তুমি ওখান থেকেও পেয়ে যাবে, তাই তো? তুমি যখন ইকুয়েশন গুলো লিখবে তখন থেকে এলএন এর ভ্যালু দরকার, তাই তো? কিন্তু এলএন এর ভ্যালু দেওয়া নেই, রাইট? এবার আমাদের স্ট্রাইকটা কোন ইয়ে হবে, ডিফারেন্সটা খুব কম, দেখো ডিফারেন্সটা, ঠিক? এইবার ডিফারেন্সটা যেহেতু কম, সেই জন্য আমরা অ্যাপ্রক্সিমেশন লাগাবো, কিরকম? দেখো, মাইনাস ডিআর বাই ডিটি, সরি ডিটি বাই ডিআর, এই ডিটি, এইটা আমি পেয়েছিলাম সাম কনস্ট্যান্ট টি মাইনাস টিএস, বোঝো কথা নয়? এদিকে দেখো, এটা এদিকে দেখো, তাই তো? এবার এইখানে যে ডিটিটা, সেটা চেঞ্জিং টেম্পারেচার, তার মানে লিখছি মাইনাস চেঞ্জিং টেম্পারেচার কত, 48 মাইনাস 15, কত টাইমে? 10 মিনিটস। বুঝতে পারলি কোথায়? ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট। এবার এই টিটা কি নেব? এই টিটা তো ভ্যারি করছে। এবার 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 অ্যাপ্রক্সিমেশনটা দেখো, ভালো করে শোনো, বলো তো এই টিটা কোথা থেকে কোথায় ভ্যারি করছে? 50 থেকে 50 থেকে, তাই তো? ফার্স্ট কেস 48, তার মানে এই ভেরিয়েশনটা খুব কম, তার মানে থ্রু আউট আমি ধরে নিতে পারি ওর একটা অ্যাভারেজ ভ্যালু আছে, টি অ্যাভারেজ বোঝা মিল হয়ে যাচ্ছে মনে হচ্ছে। দেখো
50 প্লাস 48/2, তাহলে এখানে লেখো 49 মাইনাস 20। তোমরা ওটা বুঝতে পারোনি? না 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 না। বলছি তোমাদের মনে হচ্ছে বোঝা মিট, বাট আমি বলে দিচ্ছি এর ভ্যালিডিটিটা বলে দিচ্ছি। এটা বোঝা গেছে? এবার তো পরেরটা কি লিখবো? মাইনাস পরেরটায় বলো 46 মাইনাস 48 ডিভাইডেড বাই টি ইকুয়াল টু কে। কত লিখবো? 47 মাইনাস 20। এবার এখান থেকে তুমি টি এর একটা ভ্যালু পাবে, পাবে তো? এখান থেকে তুমি ডিভাইড করে দিলে টি এর ভ্যালু পেয়ে যাবে। এই যে টি এর ভ্যালু যেটা পাবে, ভালো করে শোনো, এই যে টি এর ভ্যালু পাবে, আর এই প্রবলেমটাই আগের ফর্মুলা ln দিয়ে তুমি পাবে, ওই দুটো টি এর ভ্যালু অলমোস্ট ইকুয়াল আসবে। কেন? এই ডিফারেন্সটা অত্যন্ত কম বলে। এইবার এই রেঞ্জটা কত হলে আমরা নেব? ঠিক আইডিয়াল হচ্ছে লগের ভ্যালু না দিয়ে দিলে নিয়ে নেব। লিটারালি আমি অনেক বইতে দেখেছি 10 ডিগ্রির জন্য এইটা অ্যাপ্লাই করেছে, which is not applicable। আমি 10 ডিগ্রির জন্য রাইট, আমি 10 ডিগ্রির জন্য ক্যালকুলেট করে দেখেছি টি এর ভেরিয়েশন অলমোস্ট 20 to 30% হয়ে যাচ্ছে। অনেক বেশি, ঠিক ওটা আইডিয়ালি নেওয়া উচিত নয়, কিন্তু লগের ভ্যালু না দিলেই এটা নেবে। ভাই আমাকে মার্কস পেতে হবে। আচ্ছা, আইডিয়ালি এই ভেরিয়েশনটা 2 থেকে 3 ডিগ্রি, এর বেশি নয়। এই ভেরিয়েশনটা 2 থেকে 3 ডিগ্রি, এর বেশি নয়। ওকে, হ্যালো। আচ্ছা, আমরা আমাদের লেকচারের অলমোস্ট শেষ পর্যায়ে পৌঁছে গেছি। না না, এখনো 2-3টা স্লাইড বাকি আছে। হ্যাঁ, তো আর খুব ইজি। থ্যাংক ইউ আছে, তারপর নমস্কার আছে, আসসালামু আলাইকুম আছে, যা যা করার সব আছে। ও বাবা বলে। আচ্ছা, কথা নয়, শোনো, এবার এই পর্যন্ত তোমাদের কোনো ডাউট থাকলে বলো। এর বাইরে রেডিয়েশন থেকে কোনো প্রবলেম আসবে না, এর বাইরে, ঠিক? আচ্ছা, রেডিয়েশন থেকে এমনি যেই মেন আর নিচে কিন্তু কম প্রবলেম আসবে, আমি আগেই তোমাদের ওয়ার্ন করে দিলাম। এটা খুব গাতিয়ে গেলে একটা প্রবলেম আসবে না, তোমরা খুব ডিসার্টেড হয়ে যাবে। আচ্ছা, এবার হেডিং ডাউন, স্পেকট্রাল এমিসিভ পাওয়ার। আরে স্যার বলছি সাবকয়েন যা পেপার বানাচ্ছে সব কত অ্যাপ্রক্সিমেশন হবে ফর কোচিং এর উপর লিখতে হবে ফর জেইএমএস অ্যাডভান্সড এন্ড এসপিএইচএস পেপার। একদম একদম। তাহলে কোনটা কোশ্চেন নট টাফ হবে, আমি আগেই তোমাদের পয়েন্ট করছি। যাই বলুন স্যার, ডিগ্রেড করলে হার্ডনেস ডিগ্রেড করছে। কিসে? সাউথ পয়েন্টের হার্ডনেস কিন্তু কমছে, 2 বছর আগে মানে কমছে কিন্তু স্যার। আর যাই বলুন, হ্যাঁ। আগের পেপার যদি দেখেন আর আমার না, না। পেপার কমছে কিন্তু আগের আগের বছর থেকে বেড়েছে। ইনফ্যাক্ট আমি বলছি, আমাদের সময় আমরা তো বিভিন্ন স্কুলের পেপার নিয়ে ইয়ে করতাম, নরেন্দ্রপুর পেপার বহুত টাফ হতো, কারণ আমরা কলেজে পড়তাম, কলেজের ফ্যাকাল্টিরা পড়াতো, ভেরি ভেরি টাফ হতো। আমরা সাউথ পয়েন্টের পেপার নিতাম, ওটাও টাফ হতো। ওটাই আমাদের সুব্রতনু স্যার পড়ান, হ্যাঁ। উনি নিজে বলছেন যে আমরা যখন স্টুডেন্ট ছিলাম আমরা সাউথ পয়েন্টের পেপার নিতাম, যদি পারতাম তাহলে বুঝতে আমার পড়াশোনা ঠিকঠাক ঠিকই বলছে, ব্যাপক ব্যাপক আমাদের মনে আছে, আমাদের ব্যাচেই আমরা সাউথ পয়েন্টে কোশ্চেন নিলাম, কোনো থিওরি কিছু থাকতো না। থিওরি পার্ট দু একটা থাকে, ওইটা তখন বুঝতাই না, থাকতোই না। মানে নর্মাল ক্লাসগুলোতে বলছি, নর্মাল ক্লাসগুলোতে 5 থেকে 6টা প্রবলেম থাকতো বা 10টা প্রবলেম থাকতো, সবই যেই অ্যাডভান্স লেভেলের। সাউথ পয়েন্টের পেপার আমি দেখেছি, আমি বলছি 2050 এর কথা, সেই সময়। ওটাই মানে আমি যে 10 ইয়ার্স থেকে 2000 মানে 18টাও দেখছি, তারপরে আকাশটা ইনফ্যাক্ট 2024 এর একটা কোশ্চেন ছিল একটা রডকে ধরে দুটো ব্লকে রেজিস্টার ব্লক সিস্টেমে রড এক্স্যাক্টলি এর কোশ্চেন একটা ছিল না। আচ্ছা, চলো, স্পেকট্রাল এমিসিভ পাওয়ার। আচ্ছা, এর পরের যে দুটো পোর্শন বলবো একদম পিওর গাতানো জিনিস, কিছু করার নেই, ও যাই করো গাতানো জিনিস, কিন্তু তার মধ্যে যদি আমি এটাকে তোমাদের একটু বোঝাতে পারি, ভালো করে শোনো, কথা নয়, ভালো করে শোনো। একটা বডি আছে, কথা নয় কথা বলা হবে। এবার এই বডিটা হিট রেডিয়েট করছে। আচ্ছা, এবার আমি একটা ছোট্ট ইকুয়েশন লিখবো,
যেটা তোমাদের চেনা চেনা মনে হবে। Oh my God, oh my God. কোথায় পড়েছো? স্যার, রাইট, অ্যাটমিক স্ট্রাকচারে প্রথম মাস স্যার। প্রথম মাস কিচ্ছু বুঝতে পারছো না কি হয়ে যাচ্ছে, রাইট? এখন একটু একটু বুঝে যাচ্ছে। এটা হচ্ছে, শোনো, এটা কি এনার্জি, এটা wavelength, তাই তো? বোঝো বোঝো, এটা এনার্জি, এটা ওয়েভলেন্থ, কথা নয়। যার এনার্জি ম্যাক্সিমাম তার ওয়েভলেন্থ। এবার এই যে বডি থেকে হিটটা রেডিয়েট হচ্ছে, এই যে হিটটা রেডিয়েট হচ্ছে নরমালি, ধরো আমি অনেকক্ষণ রেখে দিয়েছি, অনেকক্ষণ, তাহলে প্রচুর হিট রেডিয়েট হয়েছে, এবং পার সেকেন্ডে হিট রেডিয়েশনের রেটটা সেম নয় প্র্যাকটিক্যালি। কখনো 1 সেকেন্ডে 10 জুল হচ্ছে, কখনো 1 জুল হচ্ছে, কখনো 100 জুল হচ্ছে, বোঝো? তার মানে কখনো হিট রেডিয়েশনটা খুব বেশি হচ্ছে 1 সেকেন্ডে, কখনো খুব কম হচ্ছে। তাহলে যখন হিট রেডিয়েশন ম্যাক্সিমাম হচ্ছে তখন ল্যাম্ডা মিনিমাম, আর যখন হিট রেডিয়েশন মিনিমাম হচ্ছে তখন ল্যাম্ডা। তার মানে আমি এইভাবে বলতে পারি, যেখান থেকে হিট রেডিয়েশন হচ্ছে সেটা এনার্জির যে রেঞ্জটা, এনার্জি রেঞ্জটা 0 থেকে ইনফিনিটির মধ্যে, মানে কখনো কম কখনো অনেক বেশি, ঠিক? ঠিক, তাহলে সেম ভাবে আমি যদি বলি এখান থেকে যে ল্যাম্ডাটা বেরোচ্ছে তারও রেঞ্জ 0 থেকে ইনফিনিটির মধ্যে, বুঝুন ল্যাম্ডা রেঞ্জ কি, তাই না? ক্লিয়ার? এবার স্পেকট্রাল এমিসিভ পাওয়ার কাকে বলে একটু বোঝায়, তার আগে একটা কথা বলি। এই যে ল্যাম্ডাটা এটা কন্টিনিউয়াস না ডিসক্রিট? না কন্টিনিউয়াস। ভালো করে শোনো, এই সি বাই ল্যাম্ডা এটা একটা কনস্ট্যান্ট, তাই তো? এবার এইদিকে ই এনার্জি, সেটা তো 1.005 হতে পারে সবসময়, যে এটা কোনো মানে মানে ইন্টিজার হবে, হোল নাম্বার হবে, তার কোনো গ্যারান্টি আছে? তাহলে ল্যাম্ডাও তো ভ্যারি করবে। মানে আমি বলতে চাইছি ল্যাম্ডা 1.001 ও হতে পারে, 1.00001 ও হতে পারে। তার মানে আমি যে এখানে 0 থেকে ইনফিনিটির কথা বলছি, যে কোনো ভ্যালু হতে পারে, বোঝো? ঠিক? এবার শোনো, ধরো ল্যাম্ডা ইকুয়াল টু 1 ইউনিট, তার জন্য এখান থেকে ই বেরিয়েছে 20 জুল, বোঝো? ল্যাম্ডা 1 ইউনিটের জন্য বেরিয়েছে 20 জুল, ল্যাম্ডা 2 ইউনিটের জন্য, বোঝো, ল্যাম্ডা 2 ইউনিটের জন্য এনার্জি কম বেরোবে, আমি ধরলাম 10 জুল, মাথার উপর দিয়ে যাচ্ছে, হ্যালো মাথার উপর দিয়ে যাচ্ছে। তাহলে বলো তো, কথা না, ডেল্টা ল্যাম্ডা কত? 1 ইউনিট, তার জন্য কতটা এক্সট্রা জুল বেরিয়ে, মানে জুল কমেছে 10, বোঝো? তার মানে ই ল্যাম্ডা, এটাকে বলে স্পেকট্রাল এমিসিভ পাওয়ার, এটা হচ্ছে এই ডেল্টা ই বাই ডেল্টা ল্যাম্ডা। ভাই ডেফিনেশন পড়ে কোনোদিন বুঝতে পারবে না, তোমরা কি বুঝতে পারলে? এবার এটাকে যদি আমি আরো, কথা নয়, আমি আরো ইয়ে করি, এটাকে লিখতে পারি ডি ই বাই ডি ল্যাম্ডা, মানে স্মল ল্যাম্ডা চেঞ্জের জন্য যে এক্সট্রা এনার্জিটা বেরোচ্ছে সেটাকেই বলে স্পেকট্রাল এমিসিভ পাওয়ার। ফিজিক্যালি ভাবো, ফর্মুলা তো যে কোনো বইতেই লেখা আছে, খুব স্মল ডেল্টা চেঞ্জ হয়েছে, তার জন্য এনার্জি চেঞ্জ হবে কিনা হবে না, ঠিক কতটুকু এনার্জি চেঞ্জ হচ্ছে সেটাই হচ্ছে এটা। তার মানে এই ডিটা কি এনার্জি, বোঝো? ডিটা কি এনার্জি। এই অবধি কোনো ডাউট থাকলে আমাকে বলো। তার মানে এইটাই হচ্ছে স্পেকট্রাল এমিসিভ পাওয়ার। এবার ডেফিনেশন হলে গাঁথাতে পারবে, কিন্তু ফিজিক্যালি ভেবে রাখো কি হচ্ছে, ভবিষ্যতে কাজে দেবে। এগুলো ইঞ্জিনিয়ারিং করতে গেলে খুব কাজে লাগবে, তখন এই ফিজিক্যাল জিনিসপত্রগুলো যদি না ভিজুয়ালাইজ করতে পারো, শুধু ফর্মুলা দিয়ে পাস করতে পারবে না। বলো। এনার্জি গ্রেডিয়েন্টের না, এনার্জি গ্রেডিয়েন্টের সামনে কোনো রিলেশন হতে পারে না। এই অবধি ক্লিয়ার? এইবার এইটাই, এরপরে ওয়েইনস ডিসপ্লেসমেন্ট ল, এটা একটা পিওরলি লটা কি বলছে, তার আগে একটা জিনিস দেখো, হ্যালো বলো তো, ডিই কে আমি লিখতে পারি ই ল্যাম্ডা ডি ল্যাম্ডা, হ্যালো? এবার আমি এটাকে ইন্টিগ্রেট করছি, তাহলে এটাকে আমি ই পাবো, দেখো ই পাবো। আচ্ছা এই ই মানেই তো এটা, হ্যালো?
দেখো ই মানেই তো এটা। এবার আমি যদি তোমাকে এই কথা বলি, কথা নয়, আমি এইদিকে ই ল্যামডাকে ডিনোট করছি আর এইদিকে ল্যামডাকে ডিনোট করেছি, আর আমি এরকম একটা কার্ভ পেয়েছি, ঠিক? হ্যালো, এরকম একটা কার্ভ পেয়েছি তো। এবার যেটা বলছি শোনো, এই যে কার্ভটা পেয়েছি এটা ধরো টি টেম্পারেচারে পেয়েছি, টি, ঠিক? বলো তো এই এরিয়াটা কি ডিনোট করছে? রাইট, টোটাল হিট রেডিয়েটেড না? হ্যাঁ। এদিকে দেখো, এই ই হচ্ছে ই ল্যামডা ডি ল্যামডা, এই কার্ভের এরিয়া, তাহলে এই এরিয়াটাই তো ই ডিনোট করছে। তারপরে টোটাল কতটা হিট রেডিয়েট হয়েছে সেটা ডিনোট করছে। কারেক্ট? কারেক্ট। আচ্ছা, একটা জিনিস লক্ষ্য করেছো যে একটা পার্টিকুলার ল্যামডাতে গিয়ে এ ম্যাক্সিমাম হয়েছে, হ্যাঁ। তাই তো? এবার যে কোনো মানে একটা বডির জন্য তুমি যদি ডিফারেন্ট টেম্পারেচারে করো, কার্ভটা এরকম হবে, ঠিক? সেই কার্ভের মন দিয়ে শোনো, সেই কার্ভের জন্য ল্যামডা এম ইন্টু টি কনস্ট্যান্ট হবে। এই কনস্ট্যান্টটাকে বলে বি, এই কনস্ট্যান্টের ভ্যালু 0.282, এইটাকে বলে ওয়েজ কনস্ট্যান্ট। ভাই পিওরলি ফর্মুলা, গাতানো জিনিস, কোনো মানে ইয়ে নেই, এক্সপেরিমেন্টাল ভ্যালু। তাহলে এবার আমার একটা কথা বলো, এইখানে ল্যামডা 1, এইখানে ল্যামডা 2, সরি ল্যামডা m2, এটা ল্যামডা m3। দেখো এইটা টেম্পারেচার T1, এইটা টেম্পারেচার T2, এইটা টেম্পারেচার T3। তোমরা আমাকে বলতে পারবে T1, T2, T3 এর মধ্যে কোন টেম্পারেচারটা ম্যাক্সিমাম? Lambda m1 T1 equal to lambda m2 T2 equal to lambda m3 T3, যা lambda 3 বেশি না? দেখো তাহলে T কি হবে? বলো T1, রাইট? পিওরলি ফর্মুলা, কোনো থিওরিটিক্যাল ভ্যালু, কোনো ইয়ে নেই। ডাউট আছে? এইটাই যদি ডাউট না থাকে তাহলে আজকের মতো আমাদের লেকচার খতম।